মিশু ম্যাম স্টার্ট করেন। জি 7টা অলরেডি 3 মিনিট হয়ে গেছে। হ্যাঁ শুনতে পাচ্ছি। আমাদের আজকের বুধবারের আয়োজনে হ্যাঁ আমাকে শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি, আমাকে শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের বুধবারের আয়োজনে যারা আমাদের সাথে আছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, কথা একটু লেটে পৌঁছাচ্ছে। হ্যাঁ সম্ভবত একটু নেট প্রবলেম হতে পারে। তো যাই হোক, আমরা ওয়েট করব না, বাকিরা যুক্ত হতে হতে আপনি ক্লাসটা শুরু করে দিতে পারেন স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। মাই ডিয়ার ফ্রেন্ডস, হোমিওপ্যাথিতে ক্রনিক ডিজিজ ঠিক করা যতটা আমরা সহজ মনে করি তার থেকে একটু বেশি কঠিন। আমি আপনাদের হয়তো উৎসাহিত করার জন্য এই কথাটা বলছি না। একটা ক্রনিক ডিজিজকে ঠিক করতে গেলে আপনার শুধু মেডিকেল নলেজই যথেষ্ট নয়। 2-4টে লাইন রোগীর মুখ থেকে শুনে নিয়ে একটা প্রেসক্রিপশন করা এবং 2-4টে সিমটমস কমে যাওয়া, এই হোমিওপ্যাথিক ওষুধের এমন বরকত আছে যে কোনো একজন পাড়া গায়ের কিছুই জানে না এমন ব্যক্তিও যদি একটা হোমিওপ্যাথিক ওষুধ প্রেসক্রিপশন করে, সেখানটায় 2-3-4টে সিমটমস এর পরিবর্তন বা চিফ কমপ্লেন্স এর মধ্যে একটু ফারাক সৃষ্টি হওয়া খুব আশ্চর্য ব্যাপার নয়, খুবই কমন থিংস। মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্রনিক ডিজিজ ঠিক করতে গেলে যেখানটায় রোগীর মধ্যে সাপ্রেশন এন্ড সাপ্রেশন, অ্যালোপ্যাথিক মেডিসিনের সাপ্রেশন, যেখানে ডিজিজ প্রক্রিয়া কন্টিনিউয়াসলি রানিং, যেখানটায় ডিজিজ ধীরে ধীরে রোগীর মধ্যে ডিজেনারেটিভ চেঞ্জেস নিয়ে আসতেছে, এরকম একটা কন্ডিশনকে পরিবর্তন করতে গেলে শুধুমাত্র মেডিকেল নলেজ যথেষ্ট নয়। শুধুমাত্র কয়েকটা মেডিসিনের বা কয়েকটা রোগী দেখে 2-4টে ভালো হওয়ার সাকসেসফুল হিস্টরি নিয়ে ঝাঁপিয়ে পড়ার ব্যাপার নয়। এই সমস্ত ক্রনিক ডিজিজকে যদি ঠিক করতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে অর্গাননের সূক্ষ্ম সিদ্ধান্ত এবং অর্গাননের যে সমস্ত ল এবং প্রিন্সিপাল গুলো আছে সেগুলোকে যথাযথভাবে প্রয়োগ করা, অর্থাৎ মাল্টিপল সূক্ষ্ম ছোট ডিসিশন, সিদ্ধান্ত নেওয়া, ছোট ডিসিশন, রাইট, ছোট স্মল ডিসিশন, এগুলাকে নিয়ে এই স্মল ডিসিশনের বিনিময়ে একটা ক্রনিক ডিজিজ ঠিক হইতে পারে। প্রতি ক্ষেত্রে সজাগ থাকা এবং প্রতিটা পরিবর্তনকে মাইনিউট থেকে মাইনিউট চেঞ্জেসকে অবজার্ভ করা এবং সেই মতো অর্গানন থেকে সিদ্ধান্ত নেওয়া যে এখন আমি কি করব, হোয়াট টু ডু, রাইট। তবেই কিনা একটা রোগীর মধ্যে আমরা যে চেঞ্জেস এর কথা ডক্টর হ্যানিম্যান বলছেন, যে কিওরের কথা ডক্টর হ্যানিম্যান সেকেন্ড অ্যাফোরিজমে বলছেন যে পার্মানেন্ট কিওর সম্ভব, জেন্টাল কিওর সম্ভব, র্যাপিড কিওর সম্ভব। সেটা তখনই সম্ভব যখনই আপনি অনেকগুলো মেডিসিন নয়, অনেকগুলো সূক্ষ্ম সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেগুলোকে ফলপ্রসূভাবে রোগীর মধ্যে প্রয়োগ করতে পারছেন। তো এই সিদ্ধান্ত কেমনে নেয় একজন হোমিওপ্যাথিক ডাক্তার ক্রনিক ডিজিজ চেক করার সময় বা ট্রিটমেন্ট করার সময়, কেমনে সেই সিদ্ধান্তগুলো নেয়, কি দেখলে কি সিদ্ধান্ত নিতে হবে, সেগুলোরই একটা কন্টিনিউয়াস ধারাবাহিক ভাবে আলোচনা আমাদের চলতেছে। আজকে সম্ভবত 13 নম্বর অবজারভেশন, 13 নম্বর ক্লাস। এর আগে আমরা ডক্টর কেন্টের অবজারভেশন শেষ করছি এবং আজকের সেই ধারারই 13 নম্বর ক্লাস আজকের অনুষ্ঠিত হইতেছে। তো আমি বেশি বড় ভূমিকা করব না, আজকের ক্লাস খুবই সংক্ষিপ্ত হইব সম্ভবত, কেননা এমন কিছু পয়েন্ট নাই যেখানটায় 13 নম্বর অবজারভেশনে অনেক সূক্ষ্ম ম্যাটার নয়, যেগুলো বোঝার মতো আছে, কয়েকটা ছোট্ট ব্যাপার আছে, সেগুলাকে নিয়ে আমরা কাজ করব।
13 নম্বর অবজারভেশনে বলা হয়েছে আমরা প্রথমে একটা গ্রাফ দেখতে পাচ্ছি, সেই গ্রাফটাকে একটু বুঝে নেব যে গ্রাফটা কি ধরনের গ্রাফ। বাট ডিয়ার ফ্রেন্ডস, দ্যাট ইজ সিমটমস ইন্টেন্সিটি, যে রোগী এতটা তীব্রতা নিয়ে আমার ক্লিনিকে আসছে, এখন আমি ঔষধ প্রয়োগ করছি, আর এটা হচ্ছে টাইম পিরিয়ডস আফটার 1 মান্থ, সেখানটায় কি ধরনের ফলাফল আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানটায় মেন্টাল, ইমোশনাল, এনার্জি লেভেল, চিফ কমপ্লেইন্স সমস্ত ক্ষেত্রেই একটা একই তীব্রতা। রোগী যেমনই ছিল 1 মাস বাদে সেম অপরিবর্তিত অবস্থায় আছে, তার না কোনো ধরনের আরাম হয়েছে, কোনো লেভেলে কোনো ধরনের পরিবর্তন আসে নাই। দ্যাট মিনস নো চেঞ্জ ইন দ্য কেস, অর্থাৎ যেমন অবস্থা আগে ছিল তেমনই আছে, কোনো ধরনের পরিবর্তন ঘটে নাই। সো এবারে আমাদের সূক্ষ্ম অ্যানালাইসিস শুরু হইব, যে এটা আমরা 2টা গ্রুপে ভাগ করে নেব আগের মতন, যে খুব ভালো স্বাস্থ্যের অধিকারী এমন একজন ব্যক্তি আর খুবই লোয়ার কন্ডিশনের একজন পেশেন্ট, রাইট? দুইটা ধরনের হতে পারে। অর্থাৎ মেডিসিন এখানটায় কোনো এফেক্ট করে নাই, মেডিসিন এখানটায় কোনো ধরনের কাজ করে নাই, এটা আমরা গ্রাফের মাধ্যমে বুঝতে পারছি। এখন পেশেন্ট নাম্বার 1, যে হচ্ছে খুবই উচ্চ স্বাস্থ্যের অধিকারী, বা যার ইমিউন সিস্টেম খুবই স্ট্রং, ডিফেন্স মেকানিজম খুবই স্ট্রং, তাহলে গুড পেশেন্ট বা গুড হেলথ লেভেল খুবই ভালো, তাহলে যদি গুড পেশেন্ট হয়, অর্থাৎ যার ভাইটাল ফোর্স এনার্জি খুবই স্ট্রং আছে, এমন কোন কন্ডিশন না যে রোগী একদম মারিয়াল অবস্থা, তার মেইন অর্গ্যান গুলো, লিভার, হার্ট, তারপরে কিডনি, এই সমস্ত সব মেইন ভাইটাল অর্গান গুলোর ফাংশন সবই ঠিক আছে, কোন ধরনের ডিজেনারেটিভ চেঞ্জেস বা ইস্যু আমরা দেখতে পাচ্ছি না, তাহলে এমন একটা ভাইটাল ফোর্সের বা এমন একটা হাই লেভেল অফ হেলথের একজন পেশেন্ট যদি থাকে আমাদের সামনে, আর সে যদি এরকম রেজাল্ট প্রদর্শন করে, দেন তখন কি হবে? তাহলে এখানটা আমরা 2টা জুড়ি লাগাই। 1 নম্বর হচ্ছে পেশেন্ট হচ্ছে গুড হেলথের অধিকারী, খুব ব্যালেন্স কন্ডিশনের অর্গানিজম, তার সমস্ত দৈহিক হোমিওস্ট্যাসিস খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে। দ্বিতীয়ত, ডাক্তারও খুব স্ট্রং, যে কিনা তার ওষুধ নিয়ে সে একদম 100% শিওর যে আমি এখানটায় যে রেমেডি প্রেসক্রিপশন করেছি তার বাইরে কোনো রেমেডি প্রেসক্রিপশন হতে পারে না বর্তমান অবস্থায়, আর এই কি নোটস এর উপরে আমি ফসফরাস প্রেসক্রিপশন করছি। ধরেন রোগীর মধ্যে ছিল এক্সট্রিম লেভেলের থার্স্ট, যেটা কিনা কোল্ড ওয়াটারের থার্স্ট ছিল তার। নাম্বার 2 হচ্ছে পেশেন্ট হচ্ছে খুবই অ্যাংসিয়াস কন্ডিশন, খুবই ভীতু টাইপের, পচরাঘাত হেন তেন ভয়, একা থাকতে গেলে ভয়, এবং লোকজনের সঙ্গে থাকতে চায় এরকম টাইপের, খুবই ফিয়ারফুল পেশেন্ট, সব দিক থেকে প্রচুর ভয় পায়, আর কোম্পানি ডিজায়ার করে, সবসময় কোম্পানির মধ্যে থাকতে পছন্দ করে। আর তার সমস্যা হচ্ছে স্টমাকে কি হচ্ছে, বার্নিং পেইন হইতেছে। আর সব থেকে কিনোট পয়েন্ট হচ্ছে যখনই সে ঠান্ডা পানি পান করছে আর কিছুক্ষণ বাদে ভমিটিং হইতেছে, রাইট? লাইক দ্যাট গ্যাস্ট্রাইটিস প্রবলেম নিয়ে সে আপনার ক্লিনিকে আসছে। দেন আমরা সবাই মিলে বলবো এটা কি মেডিসিন প্রেসক্রিপশন হতে পারে, বলেন কি মেডিসিন দিবেন? হ্যালো, আমার কথা শোনা যায়? জি স্যার। জি স্যার, ফসফরাস মনে হয় শুনতে পাচ্ছেন না? জি স্যার, ক্লিয়ার। জি জি। হ্যালো, ওকে ওকে, তা আপনারা দেরিতে রেসপন্স হচ্ছে, মানে লেটেন্সি হচ্ছে, মানে ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছে সম্ভব। তো আমরা সবাই জানি যে দ্যাট ইজ ফসফরাস। তো
এখানটায় আমরা ফসফরাস ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না। এখন আপনি ফসফরাসই দিয়েছেন 200 পোটেন্সি, এবং ডক্টর খুবই স্ট্রং, সে খুবই দক্ষ ডাক্তার, এবং সে তার প্রেসক্রিপশন নিয়ে কনফিডেন্স লেভেল তার 100%। একটা মেডিসিন প্রেসক্রিপশন করার ক্ষেত্রে তার 100% না হোক 90% কনফিডেন্সের সাথে সে ফসফরাস প্রয়োগ করছে। সো এখানটায় ঝামেলা, এবারে দেখেন ঝামেলাটা কিরকম ভাবে বাড়তেছে। 1 নম্বর হচ্ছে পেশেন্ট হচ্ছে গুড ভাইটাল ফোর্সের অধিকারী, রাইট? আর 2 নম্বর হচ্ছে এবারে যেখানটায় দেখা যায় যে হেলথ লেভেল খুবই ভালো অবস্থার মধ্যে আছে। তাহলে সেক্ষেত্রে সিম্পটোলজি বা পেশেন্টের যে সমস্ত কিনোটস সেগুলো ক্লিয়ার থাকবে নাকি না আবছা থাকবে? আপনারা বলেন তো। যদি পেশেন্টের স্বাস্থ্যের অবস্থা খুবই ভালো হয়, গুড ভাইটাল ফোর্সের ক্লিয়ার থাকবে স্যার। তাহলে সে সিম্পটোলজি কেমন ভাবে ব্যক্ত করে, আবছা ভাবে না পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, ক্লিয়ারলি ভাবে? তাহলে এখানটা দেখা যাচ্ছে একটা ক্লিয়ারলি প্রেসক্রিপশন হচ্ছে। তাহলে ভাইটাল ফোর্স যখন হাই লেভেলে আছে তখন হচ্ছে কি ভাইটাল ফোর্সের এতটা এনার্জি আছে যে সে সুন্দরভাবে সমস্ত সিমটমসকে ব্যক্ত করতে পারছে, এবং সেখানটায় সিমটোলজি ফসফরাসের দিকে যাচ্ছে। এখন তাহলে এই রেজাল্ট কেন আসতেছে? এই প্রশ্নের উত্তর কি? বিরাট একটা প্রশ্ন না? আমি ওষুধ ঠিক দিছি আর পেশেন্টও ঠিক আছে, এক কথায়। তাহলে রেজাল্ট কোনো চেঞ্জ আসলো না কেন? সমস্যা কোথায়? এটা আমাদের ক্লিনিকে প্রায়শই হয় না? প্রায়শই হয়, তাই না? যে আমি অনেক আশা নিয়ে একটা ওষুধ দিলাম আর পেশেন্ট 1 মাস বাদে এসে আমার মেহনতের পানি দিয়ে দিল, তাই না? এবার আমরা অ্যাংজাইটি শুরু হয়, আল্লাহ কোথায় ভুল করলাম, কি করলাম? নো অ্যাংজাইটি ডিয়ার ফ্রেন্ডস, আপনার কোনো অসুবিধা নাই, আর পেশেন্টও ভালো পেশেন্ট, সো কোনো অসুবিধা নাই। সম্ভবত এখানটায় ডিস্টার্ব করছে ওষুধ কোম্পানি। ইয়েস, এখানে আপনি ইজিলি ভাবে, আপনি যদি ভালো প্র্যাকটিশনার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে আচ্ছা ফসফরাস 200 যে এসবিআই কোম্পানি বা একটা আননোন কোম্পানিতে দিয়েছিলাম, আননোন কোম্পানি ধরেন এনি টাইপ অফ, যেমন যেমন রয় চৌধুরী, হ্যাঁ, কোম্পানির যে আমি ফসফরাস ইউজ করছি সেটা অ্যাকচুয়ালি ঠিকঠাক মতো পোটেন্টাইজ হয় নাই, অথবা আপনার ক্লিনিকে যে হোমিওপ্যাথিক বোতল আছে যাতে শিশির যে গ্লোবিউলস আছে, গ্লোবিউলস ভিজিয়ে আপনি রেখেছেন, সেগুলোর মধ্যে ছত্রাক ক্রিয়েট করছে এবং সমস্তটা খারাপ হয়ে গেছে, হ্যাঁ, স্পয়েলড হয়ে গেছে, রাইট? তাহলে মোটামুটি ভাবে ওষুধ কোম্পানি এখানটায় দোষযুক্ত। ঠিক ব্যাপারটা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? আরেকবার বলবো। জি স্যার, ক্লিয়ার। দ্রুত আপনি বুঝে যাবেন যে আমি যে নাক্সভূমিকা দিয়েছিলাম, আমি যে ফসফরাস দিয়েছিলাম, ক্যালকেরিয়া দিয়েছিলাম, সেটা সঠিকভাবে পোটেন্টাইজ করা হয়নি, অথবা মেডিসিনটা কোনো কারণবশত নষ্ট হয়ে গেছে, হয়তো সূর্যের তাপে ছিল অথবা অন্য কোনো কারণে সেটা নষ্ট হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? কিছুই না, শুধু একটু কোম্পানিটা চেঞ্জ করে নেন, হ্যাঁ, জার্মান ইউজ করেন, ওকে, অথবা এসপিএল ব্যবহার করেন, অথবা শোয়েব ইন্ডিয়া, শোয়েব কোম্পানি মেডিসিন আমি ইউজ করি, খুবই ভালো। এই সমস্ত কোম্পানির ওষুধ, যদি সব থেকে আমার আরেকটা কোম্পানি খুবই পছন্দ, সেটা হচ্ছে হ্যাপকো, ওকে, তাহলে হ্যাপকো কোম্পানি মেডিসিন ইউজ করে, রাইট? জাস্ট মেডিসিনের কোম্পানিটা চেঞ্জ কর, দিয়ে এবারে দিয়ে দেখেন, দেখবেন আপনার আশানুরূপ ফল রোগী প্রদর্শন করছে। নাম্বার 1 প্রবলেম এটা হতে পারে। নাম্বার 2, আপনি দেখছেন যে না কোম্পানি তো, আমি এই কোম্পানির ওষুধ আমি ব্যবহার করছি, বিটি জার্মান কোম্পানিরই ফসফরাস আছে, তারপরেও মেডিসিন কাজ করে নাই, এটাও তো হতে পারে, তাই না? দেখা যাচ্ছে কোম্পানি ইজ রাইট, কোম্পানি ওকে, বেস্ট কোম্পানি, দারুন, নো প্রবলেম। তাহলে এখানটায় মেডিসিন কাজ করলো না কেন? হতে পারে দুটা, আর 2 নাম্বার কজেশন হতে পারে যে এখানটায় দুটা প্রবলেম হইতেছে। সর্বপ্রথম প্রবলেম হচ্ছে পোটেন্সির প্রবলেম। ইয়েস, পোটেন্সিতে খুব বেশি ডিফারেন্স হয় না ডিয়ার ফ্রেন্ডস। ধরেন আপনার যদি কোনো রোগীর মডেল লাগে, সেখানে আপনি যদি 200 দেন, তাহলে কিছুটা কাজ, বা তা ধরেন 200 দিয়েছেন,
তো সেই ক্ষেত্রে আপনি যে খুব বেশি চেঞ্জেস দেখবেন অ্যাকচুয়ালি তা নয়। হ্যাঁ, স্পিড হবে, কেস অনেক স্পিড হবে হাই স্পিডে সঠিক পোটেন্সিটা ব্যবহার করলে, কিন্তু পোটেন্সির জন্য যে কিছুই কাজ হবে না সেটা অনেক কম বা রেয়ার হয়। ধরেন আপনার 1M রুগীর দরকার, আপনি দিচ্ছেন 200, আপনি যে কাজ পাবেন না অ্যাকচুয়ালি তা নয়, আপনি কিছু না কিছু কাজ দেখতে পাবেন, হয়তো স্লোলি ইমপ্রুভমেন্ট হবে। কিন্তু ধরেন আপনার একটা রুগীতে লাগবে 10M, আর আপনি সেখানটায় দিচ্ছেন 60 পোটেন্সি অথবা 30 পোটেন্সি, এতটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। অথবা আপনি ধরেন 50M লাগবে রোগীর চাহিদা, আপনি মানে মানে রোগীর সঙ্গে সাদৃশ্য করে 50M পাওয়ার, সেক্ষেত্রে আমরা মেডিসিন দিচ্ছি 30। তাহলে মেডিসিনের মধ্যে পোটেন্সির মধ্যে পার্থক্যটা দেখেন, আসমান জমিন পার্থক্য হয়ে গেছে, তাই না? এতটা হিউজ ডিফারেন্স হয়েছে পোটেন্সির মধ্যে। অথবা আপনার রোগীর মধ্যে লাগবে 6 পোটেন্সি, আর আপনি সর্বক্ষেত্রে হাই পোটেন্সি ইউজ করেন, আপনি দিয়েছেন CM পোটেন্সি, রাইট? যেখানে লাগবে 60 পোটেন্সি, 6 শক্তির ওষুধ লাগবে, যেখানে আপনি CM পোটেন্সি। তাহলে দেখা যাচ্ছে খুব বেশি উচ্চ পোটেন্সি অথবা খুব বেশি নিম্ন পোটেন্সি যদি যায়, দেন তখন এরকম একটা হ্যাজার্ড কন্ডিশন ক্রিয়েট করে যে রুগী ভাইটাল ফোর্স রেসপন্স করতে পারে না বা রেজোনেন্স ক্রিয়েট করতে পারে না, ওই পোটেন্সির সঙ্গে মার্চ করতে পারে না। অর্থাৎ যে ভাইটাল ফোর্সের যতটুকু এনার্জি বা স্টিমুলেশন লাগবে তার থেকে অধিক স্টিমুলেশন করা হচ্ছে, যার কারণে ভাইটাল ফোর্স সেটাকে নেওয়ার মতো ক্ষমতায় নাই, অথবা এত নিম্ন পোটেন্সি প্রয়োগ করা হচ্ছে যে ক্ষেত্রে ভাইটাল ফোর্স ওখানে রেসপন্সই করতে পারছে না, বা এত সূক্ষ্ম পরিবর্তন হচ্ছে যেটা রুগী এবং ডক্টর কেউ বুঝতে পারছেন, রাইট? তাহলে এখানটায় পোটেন্সির ঝামেলার কারণে হতে পারে। তো দেখা যাচ্ছে এই রোগীর মধ্যে ফসফরাস CM লাগবে, আমরা দিচ্ছি সেখানটায় কত, 200 পোটেন্সি, নট রেসপন্স, এই কারণে রেসপন্স করছে না, অর্থাৎ পোটেন্সির ডিফারেন্সের কারণে হতে পারে। গেল? ক্লিয়ার? নাম্বার 3, দেখা যাচ্ছে না পোটেন্সি যেমন ভাবে বলতেছে, যতটা ইন্টেন্সিটির সাথে বলতেছে ক্রনিক ডিজিজ গ্রুপ বি তে আছে, তাহলে এখানটায় 1M পোটেন্সি যায়, আমি 200 দিছি বা আমি 1M দিছি, কোনো কাজ পাই নাই, ওকে, নো প্রবলেম। তাহলে আপনি 3 নম্বর পয়েন্টটা চেক করেন। পোটেন্সি ওকে, আপনি দেখছেন যে পেশেন্টের যতটুকু ভাইটাল এনার্জি সেই মতো আপনি দিচ্ছেন, হ্যাঁ, কাজ করে নাই, কোম্পানিও ওকে, তাহলে কোম্পানি ওকে আছে, আর পোটেন্সিও আপনি দেখছেন না খুব একটা ডিফারেন্স নাই, পোটেন্সি ঠিক আছে, সমস্যা নাই, ঝামেলা নাই, দেন তাহলে কেন কাজ করবো না? 3 নম্বর প্রবলেম হতে পারে এখানটায় রুগীর কিছু একটা বাঁদরামো আছে, বা রোগীর মধ্যে কিছু একটা ঝামেলা আছে। তাহলে কি ঝামেলা হচ্ছে? অ্যান্টিডোট ফ্যাক্টর, কোনো কিছু অ্যান্টিডোট ফ্যাক্টর কাজ করছে, খুবই হাইলি অ্যান্টিডোটিং ফ্যাক্টর কাজ করছে, খুব হাইলি অ্যান্টিডোট। এমনিতে যা কিছু ওই তামাক বিড়ি হেন তেন খাইগা, ওর জন্য মেডিসিনের একটু ফারাক করে বটে, কিন্তু আমার অনেক মদখোর রুগী আছে, অনেক বিড়িখোর রুগী আছে, অনেক নানান ধরনের তামাকখোর এবং গাঞ্জা পর্যন্ত খায়, এরকম কয়েকটা রুগীও আছে। তাহলে সেক্ষেত্রে আমি দেখতেছি যে সেখানটায় কাজ করে, কিন্তু অতটা সুন্দর কাজ পায় না। গাঁজা খাওয়া রুগীটার ক্ষেত্রে খুবই ঝামেলা হয়, ও ঘন ঘন ওষুধ কেটে যায়। তো এখানটায় হাইলি কোনো অ্যান্টিডোটিং ফ্যাক্টর কাজ করতেছে। অ্যান্টিডোট ফ্যাক্টর কি হইতে পারে? হয়তো রুগী কফির প্রতি খুবই সেনসিটিভ, কফি, অথবা এমন কোনো হার্বস ইউজ করে, যেমন পুদিনা পাতা। হ্যাঁ, পুদিনা পাতা কোনো ডাক্তার বলে দিয়েছিল সকালে ভিজিয়ে গরম পানির সাথে খাবি, পেট পরিষ্কার হবে, পুদিনা পাতা। অথবা এমন টাইপের কোনো ড্রাগস ইউজ করে, বা যন্ত্রণার জন্য স্টেরয়েড ইউজ করে, যেমন কর্টিসল ইউজ করে, কর্টিসল, রাইট? এরকম হাইলি টাইপের কোনো অ্যান্টিডোট ইউজ করে, হ্যাঁ, যে কারণের জন্য বা আগে থাকতে ইউজ করে এসছে বছর 5 বছর 10 ধরে, লং টার্মে এগুলার মধ্যে শরীরের মধ্যে এফেক্ট আছে, সেই কারণে এরা অর্গানিজমকে এমন ভাবে এফেক্টেড করে রেখেছে, বা এমন ভাবে এফেক্ট হইতেছে, যে কারণের জন্য হোমিওপ্যাথিক ওষুধের ক্রিয়া বিনষ্ট হইতেছে। অ্যান্টিডোট ফ্যাক্টর। মজার ব্যাপার একটা কথা বলি,
আপনাদের অনেকের প্র্যাকটিক্যালি লাগে। এই কথাগুলো সম্ভবত কোনো ডাক্তার শেয়ার করে না অনলাইন প্ল্যাটফর্মে। ধরেন একজন মদখোর রোগী আছে, প্রতিদিন মদ ছাড়া সে বাঁচে না। এখন আপনার কাছে এসছে একটা বাতের সমস্যা বা একটা জয়েন্টের কমপ্লেন্স নিয়ে, বা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমে কোনো প্রবলেম নিয়ে, এনি টাইপ অফ প্রবলেম। এখন আপনি কি তাকে মদ বন্ধ করতে বলবেন? মদ বন্ধ করলে, ধরেন অ্যালকোহল সে প্রতিদিন নেয়, এটা তার 10 বছরের হ্যাবিট, 10 ইয়ার্স হ্যাবিট। সেক্ষেত্রে আমার যেটা প্র্যাকটিক্যাল আমি বুঝেছি সেটাই বলবো, কোনো বইয়ের কথা নয়, এবং যতটুকু আমার অ্যানালাইসিস করা সম্ভব আমি ততটুকু বলবো। তো এই ক্ষেত্রে কি আপনি রাতারাতি অ্যালকোহল বন্ধ করে দেবেন? তাহলে কি আপনার হোমিওপ্যাথিক ওষুধ কাজ করবে? এনিবডি রিপ্লাই মি। বা গাঁজা খায়, মারিজুয়ানা, গাঁজা নেয় 5 বছর ধরে, 5 ইয়ার্স, তাহলে সেক্ষেত্রে আপনি গাঁজা বা অ্যালকোহল যদি বন্ধ করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার হোমিওপ্যাথিক ওষুধ কি কাজ করবে? বলেন। বা ধরেন কোনো একটা ঘুমের ড্রাগস খায়, সে একটা ঘুমের কোনো ওষুধ খায়, ঘুমের বড়ি খায়, ধরেন কোনো নেশা করে না, কিন্তু ঘুমের বড়ি ছাড়া তার ঘুম আসে না, এটা 10 ইয়ার্সের হ্যাবিট। আপনি সেখানে যদি হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করেন আর প্রথমেই শর্ত দেন যে ভাই তোর হচ্ছে কি ঘুমের বড়ি খাওয়া যাবে না, হোমিওপ্যাথিক ওষুধ কাজ করবে কিনা? ও অ্যান্টিডোট পরের ফ্যাক্টর, প্রথম বলেন যে হোমিওপ্যাথিক মেডিসিনটা কাজ করবে কিনা। এনিবডি রিপ্লাই মি। না স্যার, প্রথমে এটা বন্ধ করা যাবে না। এটা বন্ধ করলে রোগী যা অবস্থা আছে তার চেয়ে বেশি খারাপ হবে, কারণ সে তো এডিক্টেড। সারাক্ষণ তার মনের মধ্যে ওটাই চলতে থাকবে যে আমি কিছু একটা মিসিং মিসিং মিসিং, হয়তো ধ্যানেই থাকবে। ওষুধ ঠিক হইলো, এখানে ওষুধ অ্যান্টিডোট হয়ে যাবে। 100% রাইট কথা। নাসিরুদ্দিন ভাই একদম সঠিক উত্তরটা দিয়েছেন। অ্যাকচুয়ালি যেহেতু এখানে 5 or 10 ইয়ার্স, তার মানে তার বডি, তার ব্রেন, তার স্টমাক, তার ব্লাড স্ট্রিম সবকিছু এই জিনিসটাতে অভ্যস্ত হয়ে আছে, অভ্যস্ত, হ্যাবিচুয়াল। তার পুরো অর্গানিজম এই ব্যাপারটা কম্প্রোমাইজ করে পরিচালিত হইতেছে 5 বছর ধরে, ঠিক পরিচালিত হইতেছে, রাইট? এখন যখনই আপনি অ্যালকোহল বা গাঁজা বন্ধ করে দেবেন, সঙ্গে সঙ্গে কি দেখা দেবে বলেন তো? উইথড্রল সিমটমস দেখা দেবে, মাই ডিয়ার ফ্রেন্ডস। আর উইথড্রল সিমটমস অর্থাৎ এর সমস্ত অর্গানিজম এই জিনিসটাকে যে অভ্যস্ত হয়ে আছে, তার জন্য হঠাৎ করে বন্ধ করলে একটা প্রতিবাদ সৃষ্টি হয়, পুরো শরীরের মধ্যে একটা ডিসব্যালেন্স, অর্থাৎ তার যে হোমিওস্ট্যাসিস আছে সেটা হচ্ছে কি কিছু সময়ের জন্য তার মধ্যে তুফান উঠবে, রাইট? তুফান উঠবে, পুরো সিস্টেম ইমব্যালেন্স হয়ে যাবে। এটাকেই বলে উইথড্রল সিমটমস। ইমব্যালেন্স কন্ডিশনের মধ্যে বডি চলে যাবে। যখন বডির মধ্যে এরকম স্ট্রং, অর্গানিজমের মধ্যে এরকম স্ট্রং ক্রিয়েট করবে, সেই মুডে আপনার হোমিওপ্যাথিক সূক্ষ্ম পোটেন্সি, হ্যাঁ, এটা নেওয়ার মতো ক্ষমতাতে থাকবে বডি। আপনি আমারে বুঝায় বলেন, কখনোই সম্ভব নয়। তাহলে কি করা উচিত? তাহলে কি অ্যালকোহল আমি সারা জীবন খাইতে দিব? নো ডিয়ার ফ্রেন্ডস। আপনার হোমিওপ্যাথিক যদি সঠিক চয়েস থাকে, এবং সেক্ষেত্রে যদি আপনার কনস্টিটিউশনাল প্রেসক্রিপশন হয়, রোগীর সমস্ত কিছুকে বিচার বিশ্লেষণ করে, তখন আপনি কম করাতে থাকবেন। যে আগে যতটা খেতেন, খুবই কষ্টে পড়লে একটু খাইলেন, সমস্যা নাই। তো ধীরে ধীরে হোমিওপ্যাথিক ঔষধ আস্তে আস্তে, যেরকম ফরিজন বডিকে যেরকম বডি থেকে বের করে দেয় সাইলেসিয়া, ঠিক সেরকম টাইপের হোমিওপ্যাথিক মেডিসিন যে সমস্ত ফরিজন জিনিসগুলো আছে সেগুলোকে ধীরে ধীরে পরিত্যক্ত করতে থাকেন। আমরা দেখি না, আমার একটা পেশেন্ট ছিল যে প্রতিদিন মাংস ভুনা আর তন্দুরি রুটি আর চোয়া পোড়া এগুলো খাইতে খুবই অভ্যস্ত। ক্যালকেরিয়া ফার্স্ট প্রেসক্রিপশন করার পরে 2-3 মাস যাইতে না যাইতে তার এই সমস্ত ডিজায়ার
সব চলে গেছে, এখন নর্মাল খাওয়ার মধ্যে, বাচ্চা ছেলে তাও আবার নর্মাল খাওয়ার মধ্যেই তার মজা লাগতেছে, তার ওই সমস্ত ডিমান্ড হয় না। আগে আব্বু কলকাতা থেকে আসলেই অর্ডার চলে যেত, শিক কাবাব, তন্দুরি রুটি 5টা, আর এটা এটা ওইটা, এই সময় এই জায়গায় অনেক ঝামেলা আছে। অনেক হোমিওপ্যাথি ডাক্তার আছে রুগীর সুগারের ওষুধ হঠাৎ করে বন্ধ করে দেয়, হাই প্রেশারের ওষুধ হঠাৎ করে বন্ধ করে দেয়। এই সাডেনলি এই সমস্ত মেডিসিন গুলো বন্ধ করার ফলে একটা রুগী কয়েকদিন আগে আমার কাছে এসেছিল, যার কিনা সুগারের সমস্যা, ডায়াবেটিক প্রবলেম, অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে সে অ্যালোপ্যাথিক সুগার মেডিসিন চলতেছিল। সাডেনলি একটা হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাওয়ার পরে সেই ডাক্তার হঠাৎ করে তার সমস্ত সুগারের ওষুধ বন্ধ করে হোমিওপ্যাথিক সুগারের ওষুধ চালু করে। মানে হোমিওপ্যাথিক বলতে ওই যে সমস্ত সিজিয়াম, জাম্বো, আর কি জেমনিমা সিলভেস্ট্রি, হ্যাঁ, মেসিং, হ্যাঁ, এই সমস্ত মেডিসিন গুলো, তা ইনসুলিন 6x, এই সমস্ত মেডিসিন গুলো পরিচালিত করেছে বডির মধ্যে। অবস্থা কি হয়েছে? প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, এগুলাই তো আমাদের প্র্যাকটিক্যাল আনসার তো নিজেরা করি না, ভুল অন্যের দেখে আমাদের শিখতে হয়। তো ফলাফল স্বরূপ রুগীর সুগার মানে এত ক্লান্ত হয়ে পড়েছে, হাঁটার মতো ক্ষমতা নাই, একদম শরীর জড়চিহ্ন হয়ে গেছে, মুখ চোখ বসে গেছে। এসে আমার ক্লিনিকে বল ডাক্তার, ওই ডাক্তারের কাছে দেখার পর থেকে শরীরে কাজ মধ্যে শক্তি পাচ্ছি না, উঠতে পারি না, বিছানায় শুয়ে আছি, কেমন উঠবে? সঙ্গে সঙ্গে সুগার টেস্ট করতে দেওয়া হয়েছিল। সুগার যা ছিল আগে, মানে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে যা ছিল তার থেকে মানে তার 2 গুণ বৃদ্ধি পাইছে, 2 গুণ বৃদ্ধি পাইছে। এই ঘটনা কেন ঘটলো? এই অপরিণামদর্শিতার কারণে এই সমস্ত রোগীরা ঝামেলার মধ্যে পড়ে। ওরকম ভাবে যাদের হচ্ছে হার্টের ওষুধ, অনেক আমার ডায়াবেটিক রোগী ঠিক হয়েছে আল্লাহর রহমতে, অনেক হাই প্রেশারের রোগী, হার্টের সমস্যা যুক্ত রোগী, কার্ডিয়াক নানান ধরনের প্রবলেমের রোগী ঠিক হয়েছে আল্লাহর রহমতে। হ্যাঁ, তো এই সমস্ত রোগীগুলো সাডেনলি ওষুধ বন্ধ করা ঠিক না, উচিত না। কেননা আমি যে ওষুধটা প্রেসক্রিপশন করছি সেটা যে অরিজিনালি হোমিওপ্যাথিক হয়েছে এই গ্যারান্টিটা কে দেবে? যতক্ষণ না রুগী এসে সেকেন্ড ফলো আপ আমাকে বলতেছে, তার আগে পর্যন্ত তো আমি জানি না আমি কি দিছি, সেটা সিমিলিমাম হয়েছে কি হয়নি, এই গ্যারান্টি কোনো ডাক্তার দিতে পারে? দেওয়াটা সম্ভব? হ্যাঁ, একমাত্র ফলো আপ আপনাকে বলতে পারে যে আপনার সিলেকশন কি ছিল, ঠিক কিনা। তাহলে একটা আন্দাজের মধ্যে রুগীকে একটা জীবন সংশয় প্রবলেম বা জীবন হানির একটা ব্যাপারে আপনি প্রেসক্রিপশন করছেন রুগীকে অন্ধকারে রেখে, সো ইট ইজ নট ফেয়ার ফর পেশেন্ট ফর লাইফ, নট ফেয়ার। তো সেই ক্ষেত্রে যা অ্যালোপ্যাথিক ড্রাগস চলতেছে সেটাকেই সামনে রাখবেন, ধীরে ধীরে কোয়ান্টিটি কমাবার কথা বলবেন। এদিকে আপনার সিলেকশন যদি ঠিক হয় তো আপনি দেখবেন ধীরে ধীরে হোমিওপ্যাথি ওই যে প্যানক্রিয়াসে ইনসুলিন নির্মাণ করার ক্ষমতা ছিল না, মেশিন নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল, সেই প্যানক্রিয়াসকে উত্তেজিত করে ধীরে ধীরে অল্প অল্প সিক্রেশন নিয়ে আসতেছে। তখন অ্যালোপ্যাথিক ড্রাগসটাও আস্তে আস্তে কমাইতে হবে। আগে প্রথমে প্রতিদিন খাক, তারপরে একদিন ছাড়া, ইমপ্রুভমেন্ট হলে 2 দিন ছাড়া, এইভাবে ধীরে ধীরে ড্রাগস, নেশা জাতীয় জিনিস বা জীবনদায়ী যে সমস্ত ঔষধ আছে অ্যালোপ্যাথিক, সেইগুলাকে ধীরে ধীরে রিডিউস করতে হবে। সাডেনলি করলে কিন্তু রোগী মারা যেতে পারে। সো বি কেয়ারফুল। হামবড়ামি রোগীর জীবনকে সেভ করার জন্য আল্লাহ আমাদের পাঠাইছে, এখানটায় কোনো ইগোর ব্যাপার না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, অ্যান্টিডোট ফ্যাক্টর আলোচনা করতে গিয়ে এতগুলো কথা চলে আসলো, মাঝে মাঝে এমন কথা চলে আসে, কিছু করার নেই, কেননা আমার কাজ হচ্ছে সচেতন করা এবং যতটুকু সম্ভব বর্ণনা করা। তো যেটা বলছিলাম, তাহলে আমরা 3 নম্বর প্রবলেম, যে রোগীর মধ্যে কোনো অ্যান্টিডোট ফ্যাক্টর কাজ করতেছে কিনা, সেই অ্যান্টিডোট ফ্যাক্টরকে থামানো। যেমন কফি প্রতিদিন খায়, আপনি বলে দিলেন নো, নট কফি, আমি বুঝতে পারছি না, আমি এখানটায় ভালো কোম্পানি এবং ঠিকঠাক পোটেন্সি দিচ্ছি আর তারপরে ওষুধ কাজ করে নাই, তাহলে আপনার কফিটাকে বন্ধ করে আপনি সে জায়গায় চাকে রিপ্লেস করেন, চা দেন, টি। পুদিনা পাতা প্রতিদিন খায়, বাবা বন্ধ কর, ওইসব ঝামেলা বাদ দে, একটু গরম পানি খা সকালে করে, ও পুদিনা খাওয়ার দরকার নাই। কর্টিসল বা বাতের ব্যথা যদি থাকে
এবং দীর্ঘদিনের অভ্যস্ত থাকে তাহলে রিডিউস করে দেন, অথবা ব্যথা যন্ত্রণার এই সমস্ত উল্টোপাল্টা যদি কোনো আয়ুর্বেদিক ডাক্তার প্রেসক্রিপশন করে সেগুলোকে বন্ধ করেন। তবে একটা ব্যাপার জেনে রাখেন, যে সমস্ত রোগীরা থাইরয়েডের জন্য কোনো থাইরক্সিন টাইপের হরমোনাল কোনো বড়ি খায়, অর্থাৎ থাইরয়েডের যে অ্যালোপ্যাথিক মেডিসিন খায়, অথবা ইনসুলিন টাইপের কৃত্রিম ইনসুলিন অর্থাৎ ডায়াবেটিক রোগীর যে সমস্ত ইনসুলিন প্রেসক্রিপশন হয় বা ওই রকম টাইপের মেডিসিন গুলো প্রেসক্রিপশন হয়, এগুলোতে হোমিওপ্যাথিক ওষুধের উপরে কোনো প্রভাব পড়ে না, বিকজ এগুলো অ্যাজ এ সাপ্লিমেন্ট হিসেবে বডি ইউজ করে, অর্থাৎ তার শরীরের মধ্যে কৃত্রিম হরমোন তৈরি হইতেছে না, সেই হরমোনকে রিপ্লেস করা হইতেছে ফায়দা কৃত্রিম উপায়ের মেডিসিনের দ্বারা। রাইট? তাহলে অ্যান্টিডোট ফ্যাক্টর এখানে কাজ করছে কিনা আমরা 3 নম্বর পয়েন্টে দেখে নিলাম। যদি দেখা গেল যে না, পেশেন্ট তো এমন কিছুই ইউজ করে না, পোটেন্সিও আমার ঠিক আছে, মেডিসিনও ঠিক আছে, মেডিসিনও ঠিক আছে, একদম প্রপার সিলেকশন হয়েছে কনফিডেন্সের সাথে, কোম্পানিও ওকে, পোটেন্সিও ওকে, অ্যান্টিডোটও নাই, তাহলে এবার কিসের সমস্যা? চারটে জায়গায় আপনাকে ছোট্ট ছোট্ট মাইক্রো চেক দিয়ে দেখতে হবে যে কেন ওষুধ কাজ করলো না। এই প্রশ্নের উত্তর যতক্ষণ না বের করতে পারছেন, হঠাৎ করে আমরা কি করি, আমরা কিছুই না করে একটা ওষুধ দিয়ে দিই। এখানে ওষুধের কোনো ঝামেলাই ছিল না, কোম্পানি গলত ছিল, ভুল কোম্পানি ইউজ করা হয়েছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই মাইক্রো চেকিং পর্ব শেষ হওয়ার পরে 3 নাম্বার পর্যন্ত যদি আপনি ঠিকঠাক পর্যন্ত চেক করে নেন এবং সবকিছু রিপোর্ট যদি ওকে আসে, তাহলে 4 নম্বর পয়েন্ট হচ্ছে যাই হোক নাই হোক আপনার মেডিসিন সিলেকশন ফসফরাস 200 প্রেসক্রিপশন করা, অর্থাৎ এই যে ফসফরাস মেডিসিনটাই হচ্ছে রং, অর্থাৎ প্রেসক্রিপশন ঠিক হয় নাই, ইনকারেক্ট মেডিসিন। যতই আপনার লাগুক না কেন, আমি ঠিকঠাক 100% কনফিডেন্সের সাথে করছি, অ্যাকচুয়ালি ভুল হয়েছে মেডিসিন সিলেকশন। ইন্টারেস্টিং পয়েন্ট না? এইবারে আসেন, মেডিসিন সিলেকশন যদি ভুল হয়, ইনকারেক্ট প্রেসক্রিপশন যদি হয়, অথবা রং প্রেসক্রিপশন যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? এখানকার সমাধান কেমনে করবেন? এখানে আপনি অ্যান্টিডোট থামায় দিলেন, এখানে পোটেন্সিটা ঠিক করে দিলেন, এখানে কোম্পানিটা চেঞ্জ করে নিলেন, ওকে, নো প্রবলেম, এইভাবে ঝামেলা ক্লিয়ার হইল। কিন্তু যদি রং প্রেসক্রিপশন হয়, মেডিসিনটাই যদি ফসফরাস নাই হয়, অন্য কোনো ড্রাগস হতে পারে, অন্য কোনো রেমেডি হতে পারে, দেন আমরা তখন কি করব? তখন আমাদেরকে কেসটাকে রিস্টাডি করতে হবে, নট রিকেস টেকিং। রিকেস টেকিং বলে কোনো কথা নাই, দেখা যায় ওখানটায় আমি একবার হয়েছি। আর সেই কেসটাই খুব সুন্দরভাবে ডক্টর ভিতুল কাছি বলছেন, তবে তখন আমি ডক্টর ভিতুল কাছির সাথে পরিচিত ছিলাম না, এবং অর্গান 220, আজ থেকে 10 বছর আগেকার ঘটনা বলতেছি। তখন আমি সত্যিকারের অর্থে পলিফার্মেসি করতাম, তখন নিউ কমার্স ছিলাম হোমিওপ্যাথিতে। সেই সময়ের একটা কেস আমার মনে আছে, যেটা লগভগ 2016-17 নাগাদের কেস, এতটা বছর পুরানো। সেই রুগী আজকের 2025-এ, আজ থেকে 3 মাস আগে আমাকে ফোন দিছে যে ডাক্তার আপনাকে তো খুঁজতেছি, আপনি তো আমাদের এখান থেকে চলে গেছেন, গ্রাম থেকে চলে গেছেন, হ্যাঁ, এখন আপনি কোথায় চেম্বার করছেন, অনেক কষ্টে আপনার নাম্বার জোগাড় করছি, কি হয়েছে? আমার সেই সমস্যাটা হচ্ছে, সেই আগের সমস্যাটা। আচ্ছা, তো বললাম যে এখন আমি এই নতুন জায়গায়, এই শহরের মধ্যে আছি, আপনারা চলে আসেন। তো যাই হোক, কেসটা কি ছিল সেটাই ছিল ইম্পর্টেন্ট। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার ডক্টর, আমি যার কাছ থেকে ট্রেন হয়েছি, যার কাছে আমি সবসময় যার কৃতজ্ঞতা এবং যার কথা আমি বলতে থাকি, যিনি আমার মাস্টার স্বরূপ, আমাকে অনেক গাইড করছেন। আমার প্রাইমারি যে আমি যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে পদার্পণ করতে পেরেছি, অ্যাকচুয়ালি তার ফার্স্ট অবদান ছিল। তিনি হচ্ছেন ডক্টর সুশীল দুবে। ডক্টর সুশীল দুবে বলে যে আমরা রেপার্টারি করার সময় একটা মারাত্মক ধরনের ভুল করি। সেই ভুলটা কি? সেই ভুলটা হইতেছে
যে আমরা রেপার্টরি 1 2 3 4 এই 1 থেকে 5 পর্যন্ত যে কটা মেডিসিন সামনে আসতেছে সেই কটার মধ্যে থেকে একটা প্রেসক্রিপশন করে দিই। বেশিরভাগ সময় দেখা যায় সামনে দাঁড়িয়ে আছে সালফার, লাইকোপোডিয়াম, তারপরের লাইনে আছে ক্যালকেরিয়া, তারপরের লাইনে আছে ফসফরাস, এরকম টাইপের মেডিসিন গুলো। অনেক ডাক্তার তো এমন করে যে 1 নম্বরে যে আছে তাকেই ধরে প্রেসক্রিপশন করে দেয়। রং, টোটালি রং। রেপার্টরি কখনো আপনাকে ফাইনাল সিলেকশন দিতে পারেন না, এটা কান খুলে শুনে না। আপনাকে শুধুমাত্র গাইড করতে পারে, একটা শ্রেণী বা একটা গ্রুপ অফ মেডিসিনকে ইন্ডিকেশন করতে পারে। এবার সেখান থেকে আপনাকে ফাইনাল ব্রেন দিয়ে জাজ করতে হবে যে এর ইমোশনাল লেভেল, এর মেন্টাল লেভেল, এর ফিজিক্যাল লেভেল, এর ফিজিক্যাল জেনারেল, তার সাথে যে লোকাল কিনোটস আছে যদি সেটা গুরুত্বপূর্ণ হয়, ম্যাচ করে কোন মেডিসিনটা দাঁড়াচ্ছে, এর মেন্টাল অ্যাসেন্স কি ম্যাচ করছে, এর মায়োসেমেটিক ফিউচার কি ম্যাচ করছে, এই সমস্ত কিছু দেখার পরে যেই মেডিসিনটা আপনার কাছে কারেক্ট মনে হবে সেটাই আপনাকে প্রেসক্রিপশন করতে হবে। কখনোই রেপার্টরি আপনাকে মেডিসিন বলতে পারে না। হ্যাঁ, আপনাকে ইন্ডিকেশন, রাস্তা দেখাইতে পারে, আপনাকে শর্ট একটা মেডিসিনের মধ্যে সিলেকশন করার একটা সুবিধা দিয়ে থাকে। শর্ট মেডিসিন 3000 মেডিসিন থেকে হয়তো আপনাকে 10টার মধ্যে বা 12টার মধ্যে সিলেকশন করতে হবে, এতটুকু শর্ট করে দেয় কাজটা। মাই ডিয়ার ফ্রেন্ডস, এখন অনেক সময় আমরা রেপার্টরি লিস্টের মধ্যে এই যে দেখি, অনেক সময় দেখি যে এখানটায় কিছু কিছু শর্ট মেডিসিন যেমন আছে বিসমাথ, যেমন আছে সেকেলিকর, এরকম টাইপের মেডিসিন গুলো থাকে। মাস্টার সুশীল দেবের কথা আমি একদম নকল করে বলি, আমার স্যার যেমন ভাবে স্টাইলে বলছিলেন কথাটা আমার সেই স্টাইলেই মনে আছে। মাস্টার সুশীল দেবে বলেন যে আচ্ছা আচ্ছা বিসমাথ এ তো হতেই পারে না, কোথায় কি ড্রাগস তুলে দিয়েছে, রেপার্টরি ভুল চলে এসছে। সেকেলিকর এ তো কখনো চান্সই হবে না। অ্যারানিয়া ডায়োডেমা আরে হতেই পারে না। এই যে এত ভয় পায়, এত অন্ধকারে ভয় পায়, একা থাকতে ভয় পায়, ফসফরাস ছাড়া তো কিছুই হতেই পারে না। ব্যাপারটা বুঝছেন না? এই যে ছোট ছোট ড্রাগস গুলো যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের প্রতি আমাদের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ থাকে না, রাইট? বিন্দু মাত্র আমাদের ভ্রুক্ষেপ থাকে না। তো হতে পারে লাইকোপোডিয়াম মতো ম্যাচ করছে, আচ্ছা মেন্টাল ইমোশনাল, আচ্ছা এটা ম্যাচ করতেছে, তাহলে লাইকোপোডিয়াম ওকে, বিসমাথ নট, নট বিসমাথ, নট সেকেলিকর। মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানটায় ঝামেলা লাগে। তখন আপনি দেখবেন আচ্ছা তাহলে এর থেকে বাঁচার উপায় কি? এই যে শর্ট ড্রাগস গুলো আসছে না, এগুলাও একবার আপনার যে কম্পিউটার আছে, কম্পিউটারেই একটা সুন্দর কি নোটস আছে, বা আপনার মোবাইলে হয়তো একটা ম্যাথমেটিক্যাল লোড আছে, তো আপনি সেটা খুলা 1 সেকেন্ডের জন্য দেখে নেন আচ্ছা এই রোগীর তুমি ম্যাচ করতে কিনা, বিসমাথটা, সেকেলিকরটা, অ্যারানিয়া ডায়োডেমাটা, অ্যারালিয়া রেসিমোসাটা ম্যাচ করছে কিনা, অ্যাক্টিয়া রেসিমোসাটা ম্যাচ করছে কিনা দেখে নেন একবার দেখতে অসুবিধা কি। তো যখনই আপনি দেখবেন যে এরকম বড় হতে পারে, এই 4 নম্বর ভুলটা এই কারণে হচ্ছে যেখানটায় আপনি 100% কনফিডেন্স যে দ্যাট ইজ ফসফরাস, 100% কনফিডেন্স সিস্টেমে আপনি ফসফরাসের সাথে আছেন, তো এই যে কনফিডেন্স এটা ব্রেক হয়ে যাবে। আপনি এই যে কনফিডেন্স লেভেলের সাথে প্রেসক্রিপশন করলে না ফসফরাস ছাড়া কিছুই হতে পারে না, তখন আপনি যেহেতু আপনি একবার ঝাড় খেয়েছেন, ঝাড় খেয়ে মুখ থুবড়ে আমি পড়েছি, হ্যাঁ এখানটায় মুখ থুবড়ে পড়েছি, তখন আমি একবার খুইলা দেখবো, আর একবার রেপার্টরি করবো, করার পরে দেখবো যে আচ্ছা কোনো শর্ট ড্রাগস কভার করছে না তো। বেশিরভাগ সময় এই ফসফরাস এত বেশি প্রুভড হয়েছে, এত বেশি প্রুভড হয়েছে, ওয়েল প্রুভড মেডিসিন, এই কারণে এর সূক্ষ্ম সূক্ষ্ম সিমটমস গুলো খুব বেশি পরিমাণে বর্ণনা আছে। এই কারণে যখনই আপনি রেপার্টরির মধ্যে লোকাল সিমটমস বেশি চাপ দিবেন, তখনই দেখবেন সালফার, লাইকো, ক্যালকেরিয়া এই সমস্ত কমন ড্রাগস বা খুবই ওয়েল প্রুভ ড্রাগস গুলো সামনে চলে আসে। এই ঝামেলাটা আছে রেপার্টরির মধ্যে, এইগুলো থেকে পাশ কাটাতে হয়। তো এই ক্ষেত্রে 100% যে ফসফরাসের সাথে সেটা তো ভুল প্রমাণ হয়ে গেছে অলরেডি, তখন আপনি একবার দেখেন বিসমাথটা কইলা, বিসমাথের মধ্যে বর্ণনা আছে, বিসমাথের মধ্যে বর্ণনা আছে যে বিসমাথ ঠিক এরকম টাইপের একটা ভমিটিং কন্ডিশন আছে, যেখানটায় পানি পেটের মধ্যে গিয়ে গরম হওয়ার সাথে সাথে বমি করে। ফসফরাসে তবে একটু দেরি করে,
বিসমাত তার থেকে স্পিডে পানি গেল আর সঙ্গে সঙ্গে বমি, মানে পানি খাওয়া যেন তার নিষেধ হয়ে গেছে, এমন একটা ব্যাপার থাকে। তো বিসমাতেও ভমিটিং আছে কোল্ড ওয়াটারে, সেখানটায় এক্সট্রিম থার্স্ট আছে কোল্ড ওয়াটারের প্রতি, থার্স্টি পেশেন্ট খুবই, সেখানটায়ও বিসমাতও ঠিক সেম ফিউচার, মেন্টাল ফাংশন বা মেন্টাল যে ফিউচার আছে সেগুলো কভার করে। এক নম্বর খুবই অ্যাংজাইটি যুক্ত পেশেন্ট, খুবই ফিয়ারফুল কন্ডিশন, আর কোম্পানি ডিজায়ার অ্যালোন অ্যাগ্রাভেশন, কোম্পানি ডিজায়ার করে। হ্যাঁ, এটা তাহলে দেখা যাচ্ছে অ্যাসেন্সের দিক থেকে এবং চিফ কমপ্লেন্সের দিক থেকে বিসমাত আর ফসফরাস খুব কাছাকাছি মেডিসিন, ভুলটা এখানটায় হয়ে গেছে। দেখা যাচ্ছে ওই রুগী বিসমাত চাইতেছিল, আর আমার বেশি বেশি ফসফরাস পড়ে থাকার কারণে এবং বেশি বেশি প্রেসক্রিপশন করার কারণে আমি অন্ধ হয়ে ফসফরাসকে দেখতেই, মানে বিসমাতকে দেখতেই পাই নাই। সমস্যা হচ্ছে এইটা, ব্যাপারটা হচ্ছে অর্থাৎ ফসফরাস খুব বেশি পরিমাণে প্রেসক্রিপশন হয় আর ফসফরাসের সিমটমস গুলো আমাদের মাইন্ডে বেশি থাকে, আর বিসমাত সেই জায়গায় মিস করে আমাদেরকে। দেখা যাচ্ছে এখানটায় একটা বিসমাত প্রেসক্রিপশন হলেই ঠিক হয়ে যেত। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস? এই যে বাচ্চাটার কথা বললাম মাঝখানে 2016 সালে যাকে দেখেছিলাম, তার ঠিক সেম কন্ডিশন ছিল যে সে পানি খেলেই মাত্র বমি করতেছে এবং পেটের মধ্যে প্রচন্ড জ্বালা করে, আর তার সব ঠিকঠাক খেতে পারে। আমার সামনে 3-4 বার ওরকম বমি করছে, এবং সব থেকে বড় আশ্চর্যের বিষয়, যার দোকান ভাড়া আমি নিয়েছিলাম তারই ছেলে, অর্থাৎ চেম্বারের পিছনে বাড়ি। বাচ্চাটা রোগা মতো, খুবই মিশুকে টাইপের, খুবই সফট টাইপের বাচ্চা। তো এই বাচ্চা আমি এর আগে সম্ভবত আমি ভেবেছিলাম অ্যান্টিয়াম ক্রুড দিছি, বমি বন্ধ হয় না। দ্বিতীয় চয়েস সত্যিকারের অর্থে এই জায়গায় আমাকে আর একটা মাস্টার গাইড করছিল। আমি সেই মাস্টারের সাথে বলছিলাম যে মাস্টার, একটা বাচ্চা আছে তার বমি বন্ধ হয় না, অদ্ভুত টাইপের, সে পানি খেলেই বমি করে। তো আমাকে ওই মাস্টার হচ্ছে ডক্টর শাহজাহান গাজী, তিনি বলেছিলেন যে বিসমাত প্রেসক্রিপশন করে দেখো। তো আমি ওখানটায় বিসমাত দেওয়ার পরে পেশেন্টের মধ্যে অভূতপূর্ব, যেদিন খাওয়াইছি তারপর দিন থেকে তার সমস্ত সিমটমস বন্ধ হয়ে যায়। রাইট, তো ওখানটায় আমি ফসফরাসও ভেবেছিলাম, কিন্তু বিসমাতটাই প্রেসক্রিপশন করেছিলাম। তো বিসমাত দেওয়ার পরে তার এই সমস্যা সমাধান হয়ে যায়। ওই একবার বিসমাত প্রেসক্রিপশন করেছি, আর ক্লিনিকের মধ্যে আর একটা সম্ভবত করছি। এছাড়া বিসমাতের পেশেন্ট হয়তো আমার চোখের সামনে আসে, ফসফরাস দিয়ে দিই, রুগী হয়তো আসে না, কিন্তু বিসমাতও ফসফরাসের মতো কভার করে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানটায় প্রথম একটা প্রশ্ন ছিল যে স্মল রেমেডির প্রয়োগ ক্ষেত্র কোথায়? পেশেন্টের ভাইটাল ফোর্স খুবই ভালো কন্ডিশনে, তার মধ্যেও স্মল ড্রাগস প্রেসক্রিপশন হতে পারে ওসিমাম, স্যাঙ্কাটাম সেখানে প্রেসক্রিপশন হবে। যেখানে আপনি বারবারিস ভালগারিস প্রেসক্রিপশন করছেন, হতে পারে সেই একই সিমটোলজি কভার করতেছে প্রায় সেম টাইপের ওসিমাম ক্যানাম প্রেসক্রিপশন হতে পারে। রাইট, তো এই সমস্ত স্মল ড্রাগস যখন দেখা যায় একটা ব্রড মেডিসিন আপনি 100% কনফিডেন্সের সাথে প্রয়োগ করে ব্যর্থ হইতেছেন, এবং যেখানটায় কোম্পানি ঠিক আছে, পোটেন্সি ঠিক আছে, অ্যান্টিডোট ফ্যাক্টর নাই, তাহলে হতে পারে সেখানটায় কোনো একটা স্মল ড্রাগস পুরো সিমটোলজিকে কভার করতেছে, কিন্তু আমরা পূর্ব সংস্কার থাকার কারণে ব্রড মেডিসিনের মধ্যে চলে যাচ্ছে, হয়তো একটা শর্ট মেডিসিন সেই প্রবলেমকে সলভ করার ক্ষমতা রাখে। তো এই ক্ষেত্রে আপনি দেখতেছেন যে এই যে ভমিটিং কন্ডিশন, এখানে বিসমাত প্রয়োগ করে দেখবেন পেশেন্ট রাতারাতি উন্নতি করতেছে। ওকে, তাহলে এই একটা ব্যাপার হইলো। তাহলে যেখানটায় পেশেন্ট খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে আর আপনি যখন 100% কনফিডেন্ট, সেই ক্ষেত্রে এই ঝামেলাটা যদি বাধে যে কোনো চেঞ্জ হয় না রোগীর মধ্যে, তখন আপনি আস্তে আস্তে ধীরে ধীরে মেডিসিন চেক করেন, কোম্পানি চেক করেন, পোটেন্সি চেক করেন, অ্যান্টিডোট ফ্যাক্টর চেক করেন, এবং লাস্টে স্মল ড্রাগস কে চেক করেন যে কোনো একটা স্মল ড্রাগস পুরো সিমটোলজিকে কভার করছে কিনা, তাহলে সেটাই হয়তো তার ওষুধ হতে পারে। তাহলে 4র্থ নম্বর প্রবলেমও শেষ। এইবার আমরা দেখবো যদি উইক ভাইটালিটি হয়, যদি দেখা যায় খুবই দুর্বল রোগী, তাহলে সেক্ষেত্রে সেই ক্ষেত্রটিতে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি
ভালো মতো মাইনর সিমটমস গুলোকে চেক করেন। যে রুগী তো বলতেছে যে আমার এনার্জি লেভেল, আমার মানসিক অবস্থা, আমার চিফ কমপ্লেন্স কিছুই কমে নাই। হতে পারে তার মধ্যে ইরিটেবিলিটি একটু কমে গেছে, চিড়চিড়ে স্বভাবটা কমে গেছে, হতে পারে তার ক্ষুধাটা ভালো হচ্ছে কিন্তু সে চেপে গেছে, এরকমও তো হতে পারে। তাহলে যদি দেখেন যে মাইনর সিমটমস একটু ডেভেলপ হয়েছে, আর বিশেষ করে সেটা মেন্টাল এবং ফিজিক্যাল জেনারেলের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে ঔষধ ধীরে কাজ করছে, খুব ধীর গতিতে। আপনি যদি কনফিডেন্স থাকে যে ইয়েস 100% কনফিডেন্স ইট ইজ ফসফরাস, কোনো ঝামেলা নাই, একদম 100%, তাহলে আরেকটু অপেক্ষা করেন, ওয়েট এন্ড ওয়াচ, আর একটু ওয়েট এন্ড ওয়াচ করেন। কেননা রোগীর ভাইটাল ফোর্স এতটা উইক যে স্টিমুলেশন যে সেটা নিয়েছে, সেটা সে স্টিমুলেট হওয়ার পরে সে খুবই ধীরে 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 কাজ শুরু করছে, যেটা রোগী সেইভাবে অনুভব করতে পারছে না। এই সমস্ত কিছু তখনই সত্য যখন রোগী কিনা ইন্ট্রোভার্টেড এবং শাই টাইপের না হয়ে থাকে। দেখেন, অর্থাৎ সব রোগী আপনার কাছে, বেশিরভাগ রোগী আসে বলে ডাক্তার কিছুই তো হয় না, 1 মাস ওষুধ খেলাম যেই অবস্থা সেই। আমি এরকম পেশেন্ট অনেক পাইছি, ইভেন আপনার বাংলাদেশ থেকে কয়েকটা রোগী দেখছি, প্রথমে বলতেছে আল্লাহ আপনার ওষুধ খেয়ে সেই সিরিয়াস অবস্থা, খুবই কষ্টের মধ্যে আছে। ওকে, ভেরি গুড। তার সমস্ত কমপ্লেন্স আমি চুপচাপ শুনছি। শোনার পরে এবার আমি প্রশ্ন করা শুরু করছি যে আচ্ছা বলেন আপনার মাথার যন্ত্রণাটা কেমন আছে? না ডাক্তার এই কদিন তো দেখতে পাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যে পড়লেই মাত্র মনে হতো যে আল্লাহ বমি উঠে আসতেছে, আমি পড়তে পারছি না, একটা অ্যাংজাইটির শিকার হয়ে যেতেন, স্টাডি করতে পারতেন না, সেটা কেমন আছে? বলছে না আমি তো এখন ভালো পড়তেছি। ওকে, ভেরি গুড। আচ্ছা আপনি তো প্রতিদিন রাত্রে ঘুমাইতে পারতেন না, রাত 2টা-3টের সময় ঘুমিয়ে যেত, ছটফট ছটফট করতেন বিছানায় শুয়ে, ওইটা কি আছে? না ডাক্তার আমি তো এখন ভালো ঘুমাচ্ছি। ব্যাপারটা হচ্ছে সমস্যা কি, একটু কাশি বাড়ছে, একটু সর্দি বেড়েছে, একটু মাথার যন্ত্রণা বেড়েছে, বা একটু পায়খানা কষা হচ্ছে, মাইনর সিমটমস। ব্যাপারটা বুঝছেন? আচ্ছা আপনি তো আগে খুবই টেনশনের মধ্যে থাকতেন, কারোর সঙ্গে মিশতেন না, কথাবার্তা বলতে ভালো লাগতো না। না না ডাক্তার আমি এখন সবার সঙ্গে মিশতেছি, এর বাড়ি তার বাড়ি যেতে ভালো লাগতেছে, আগে এগুলো ভালো লাগতো না। বলেন, সো পেশেন্ট যদি শাই এবং রিজার্ভ টাইপে না হয়ে থাকে, এবং সে যদি বলে যে আমার চিফ কমপ্লেন, আমার কোনো উন্নতি হয় নাই, অর্থাৎ পেশেন্ট খুবই ওপেন মাইন্ডেড পেশেন্ট, কমিউনিকেটিভ টাইপের পেশেন্ট, যে যার ব্যাপারে আপনি এইটুকু নিশ্চয় থাকেন যে এই পেশেন্ট তো কোনো কিছু লুকায় না ছুপায় না, হ্যাঁ, ওরকম টাইপের পেশেন্ট, কমিউনিকেটিভ টাইপের না হয়ে রিজার্ভ টাইপের হয়, বা লুকানো প্রবৃত্তি যুক্ত সাইকোটিক টাইপের পেশেন্ট হয়, সেক্ষেত্রে এরপরে অবজারভেশন গুলোতে আমরা দেখব। তাহলে পেশেন্টের এখানটায় ডক্টর ভিতুল কাস আবার পেশেন্টের 2 কোয়ালিটি, মানসিক বৈশিষ্ট্য সম্পন্ন রোগীদের ক্ষেত্রে 2 কোয়ালিটি করেছেন। একটা হচ্ছে রিজার্ভ পেশেন্ট, তাদের ফলো আপ নেওয়ার পদ্ধতি আলাদা, আর একটা হচ্ছে ওপেন মাইন্ডেড, তাদের ফলো আপ নেওয়ার পদ্ধতি আলাদা, রাইট? এটা হচ্ছে কি যারা নর্মাল পেশেন্ট, যারা রিজার্ভ নয় বা খুবই লাজুক স্বভাবের নয়। এই প্রসঙ্গে আপনাদের কয়েকটা টিপস দেব, যেহেতু আপনারা অনেকক্ষণ ধরে আমার সঙ্গে আছেন, সেই কারণের জন্য কিছু টিপস তো বানতা হয়। শাই পেশেন্টদের কেস টেকিং এর ক্ষেত্রে বা ফলো আপের ক্ষেত্রে কি করা উচিত আর কি করা উচিত নয়। যেহেতু শাই অন্তর্মুখী টাইপের বা লাজুক টাইপের রোগীরা, ফলো আপ নেওয়ার সময় আপনাকে একটু এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে। এটা আজকের দিনের টিপস, এটা হওয়ার পরে ক্লাস শেষ। নাম্বার 1 হচ্ছে, যখনই কোনো আপনি দেখছেন নেট্রামিওর প্রেসক্রিপশন হয়েছে, নেট্রাম সাল প্রেসক্রিপশন হয়েছে, বা আপনি পরিচিত যে এই রোগীর তো মুখ ফোটে, বুক ফোটে কিন্তু মুখ ফোটে না, এরকম টাইপের পেশেন্টের খোলা প্রশ্ন করবেন না, এতে চাপ সৃষ্টি করবেন না। তার মুখ থেকে একটা কথা আদায় করে নিলে আপনার ফলো আপ নষ্ট হয়ে গেল। আপনি যদি তারা প্রশ্ন করেন আচ্ছা ভালো আছেন তো, এই যে একটা প্রশ্ন, এটা চাপ সৃষ্টি করার প্রশ্ন, এতে ফলো আপ আপনার ক্লিয়ার হলো না। বরঞ্চ আপনার প্রশ্ন টাইপ এরকম টাইপের হতে পারে, আচ্ছা আপনি যে 1 মাস ধরে ওষুধ খেলেন কোনো পরিবর্তন লক্ষ্য করছেন কি? এটাতে কিন্তু রোগীর মনের মধ্যে চাপ সৃষ্টি হবে না। আর না হলে মাথা ব্যথা তো কমে গেছে না, কমে গেছে না, এটা তো আপনি এক প্রকারে তার মুখ থেকে একটা শব্দ নেওয়ার চেষ্টা করছেন, সে বাধ্য হইয়া লাজুক স্বভাবে হ্যাঁ ডাক্তার একটু তো কমছে গেল। যদি লাজুক পেশেন্ট হয়, অনেক সময় দেখবেন
তারা কথা বলতে চায় না বা কথা বলতে গেলে লজ্জা পায়। সেক্ষেত্রে আপনি সে যে একটু সাইলেন্ট, একটু পজ নিচ্ছে, এই পজটাকে কিন্তু সম্মান করবেন। সে একটু সময় নিচ্ছে কথা বলতে। আচ্ছা, আপনি কি পরিবর্তন দেখছেন? সে একটু খামোশ হয়ে আছে, মাথাটা নিচু করে কিছুক্ষণ ভাবতেছে উত্তর দেবো কি দেবো না। তো ওই সময়টুকু আপনি অপেক্ষা করবেন, তাড়াহুড়া করবেন না। কারণ আপনি যদি তাড়াহুড়া করেন, ওই রুগী আর কথা মোটেই বলতে চাইবে না, আরো গুটিয়ে যাবে। রাইট? সরাসরি তার ইমোশন নিয়ে কোনো প্রশ্ন করবেন না, সরাসরি ইমোশন নিয়ে না। যে আচ্ছা ঘুমটা ঠিক আছে কিনা, ক্ষুধা ঠিক আছে কিনা, একা থাকতে ভাল লাগে কিনা, এরকম প্রশ্ন করবেন না। বরঞ্চ প্রশ্ন প্রথমে হালকা থেকে শুরু করতে হবে, এবং কিভাবে করতে হবে সেটা বলতেছি। এবং রুগীর শুধুমাত্র কথা নয়, এই সমস্ত রুগীরা বেশিরভাগ বডি ল্যাঙ্গুয়েজের দ্বারা তার ভাবকে প্রকাশ করে। আপনি যদি দেখেন তার মুখটা খুবই খুবই হাসি খুশি, তার চোখের তারাটা খুবই উজ্জ্বল টাইপের, আগের থেকে ওষুধ খাওয়ার পরে আপনি দেখছেন সে অতটা গুটিয়ে গুটিয়ে কথা বলে না, একটু আগের থেকে মুখ খুলছে। হ্যাঁ, বা তার শরীরের মধ্যে একটা স্বচ্ছন্দ ওঠা বসায়, টুল থেকে ওঠা বসার সময় সেগুলা লক্ষ্য করেন। মুখের ভাব, চোখের দৃষ্টি, কথা বলার ভঙ্গিমা, হ্যাঁ, এইগুলার মাধ্যমে তাকে বেশি বেশি অবজার্ভ করেন বা তার ফলো আপ নেওয়ার চেষ্টা করেন তার বডি ল্যাঙ্গুয়েজের দ্বারা। রুগী যদিও বলে সব ঠিক আছে, বেশিরভাগ রিজার্ভ টাইপের রুগীরা গেলে না ডাক্তার ওকে আছে, ঠিক আছে, বেশি কথা বলতে চায় না, তো নেটামিওর রুগী বেশি কথা না, ঠিক আছে, সব ঠিক আছে, ওকে। তারপরেও কিন্তু আপনাকে আলাদা ভাবে জিজ্ঞাসা করতে হবে, আচ্ছা আপনার ঘুমের ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন তো, জাস্ট এরকম রিকোয়েস্টের ভাষা, যাতে রুগীর মনের মধ্যে কোনো চাপ সৃষ্টি না হয় এবং সে যেন গুটিয়ে না যায়। শামুকের খোলের মধ্যে একটু টাচ লাগলে কিন্তু গুটিয়ে যাবে, ঝামেলা হবো ফলো আপে। আচ্ছা আপনার ঘুমের ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন। আচ্ছা আপনার হালকা প্রশ্ন থেকে শুরু করেন, একেবারে প্রথমেই মাইন্ডে যাবেন না, কেননা একে রিজার্ভ টাইপের। আচ্ছা আপনার হাজবেন্ডের সঙ্গে যে একটা খিটখিটে ব্যাপার বলতেছিল, কথাবার্তা বলেন না, সেই ব্যাপারে কিছু বলে। এটা ডাইরেক্ট প্রথমেই গেলে প্রশ্ন করলে কিন্তু এই রুগীর মেজাজ খারাপ হয়ে যাবে, আপনার কথার উত্তর দিতে চাইবে না। তো ডাক্তার যে প্রবলেম সেই ব্যাপারেই আপনি প্রশ্ন করেন, এসব ফালতু ফালতু কথা জিজ্ঞেস করেন কেন, এরকম অনেক রুগী বলতেও পারে, আমাকে অনেকবার বলছে। এর জন্য কায়দা হচ্ছে তার যে সমস্যা সেই সমস্যা থেকে শুরু করেন এবং ধীরে ধীরে ডিপে যান। আচ্ছা আপনার ঘুমের ব্যাপারটা একটু বলেন, আপনি তো খেতে পাচ্ছিলেন না, এখন আপনার ক্ষুধা তৃষ্ণা এই ব্যাপারে এই যে একটা মাস আপনি কেমন, মানে ক্ষুধা কেমন লাগছিল, তৃষ্ণা কেমন ছিল, ডিটেলস প্রশ্ন করেন, ব্রড প্রশ্ন করেন, রুগীরে বড় ময়দান ছেড়ে দেন, সে যেন সেখানটায় ইজিলি ভাবে উত্তর দিতে পারে। শক্তি বা ক্লান্তির ব্যাপারে জিজ্ঞাসা করেন, মাথা, পেট, চামড়ার ব্যাপার, হরমোনাল প্রবলেম, এগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করেন। অনেক অনেক রুগী মানে লাজুক স্বভাবের রুগী অনেক সময় অ্যাগ্রাভেশনের কথা লুকিয়ে যায়। হ্যাঁ বেকার বলতে কি করবো, সে তো থেমে গেছে, 2-3 দিন হয়েছিল। সেক্ষেত্রে আপনার দায়িত্ব, রুগীর কোনো দায়িত্ব নাই, রুগী জানেই না যে হোমিওপ্যাথিতে এই সমস্ত ব্যাপারগুলো ফ্যাক্টর, তারা অ্যালোপ্যাথিকে অভ্যস্ত। তো অ্যাগ্রাভেশনের ব্যাপারটা খুব কায়দা করে জেনে নেন। আচ্ছা প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে ওষুধ খেতে খেতে আপনার কোনো কষ্ট বেড়েছিল এমন কি আপনার মনে হচ্ছিল? এরকম বন্ধুত্বপূর্ণ প্রশ্নে অবশ্যই রোগী রেসপন্স করবে। প্যাথোলজিক্যাল যদি দিক থাকে তো শুধুমাত্র রোগীর এই সাই রোগী বা এই ইন্ট্রোভার্টেড রোগীর ক্ষেত্রে শুধু সাবজেক্টিভ ইমপ্রুভমেন্ট নয় যে রোগীর মনে শুধু কথাই নেবেন না, তার সাথে যদি তার স্কিনে যদি কিছু দেখা যায়, নাকে যদি কিছু ছিল, যে চোখে কিছু ছিল বা ত্বকে কিছু ছিল, চামড়ায় কিছু ছিল, তাহলে সেই লিজেন্স গুলোকেও পরীক্ষা করেন, শুধু রোগীর ভাষায় নেবেন না। কিন্তু কমিউনিকেটিভ রোগীর ক্ষেত্রে ঝামেলা নাই, যারা ওপেন মাইন্ডেড রোগী তাদের ক্ষেত্রে ঝামেলা নাই, যারা জানে যে আমি টাকা খরচ করে ডাক্তার দেখাতে আইছি, যা হয়েছে হয়েছে আর যা হয়নি সব বলবো, সেসব রোগীর ক্ষেত্রে নয়। যারা খুবই লাজুক টাইপের তাদের ক্ষেত্রে আপনি অবশ্যই চেক করেন, তার ফিজিক্যাল এক্সামিনেশন করেন। এবং সাই রোগীর ক্ষেত্রে, ইন্ট্রোভার্টেড রোগীর ক্ষেত্রে রিপিটেশন খুবই সতর্কভাবে করেন, কেননা এরা বেশিরভাগ ব্যাপার লুকিয়ে যায়। যদি ইমোশনাল কোনো অ্যাগ্রাভেশন হয়, যেমন নেটামিও দিয়েছেন আর ইমোশনাল অ্যাগ্রাভেশন হয়েছে, সে কথা কিন্তু নেটামিও রোগী মুখে বলবে না, সেই ক্ষেত্রে রিপিটেশনের সতর্কতা একটু বেশি কাজ করবে।
অনেক সময় আপনি আরেকটা লাস্ট টিপ, রিজার্ভ এবং সাই পেশেন্টের ক্ষেত্রে আপনি প্রথমেই একটা কথা বলতে পারেন, যেটা বললে এই সমস্ত রোগীরা খুবই ওপেন মাইন্ডে কথা বলতে পারে, যে আপনার যা বলতে ভালো লাগে ওষুধটা খাওয়ার পরে আপনি যা বলতে স্বচ্ছন্দ বোধ করেন সেটুকু বললেই হবে। এইটুকু দিয়ে শুরু করলে না, আস্তে আস্তে মানুষ তো কমিউনিকেটিভ না, আস্তে আস্তে কথা হয়, যেটুকুতে আপনি আরাম বা রিল্যাক্স বোধ করেন সেটুকু ইনফরমেশন আমাকে দিলেই হবে, এইটুকু দিয়ে স্টার্ট করেন। এই জন্য আস্তে আস্তে রোগী খোলা শুরু করি। আপনার যতটুকু বলতে ভালো লাগে বা যতটুকুতে আপনি কমফোর্টেবল ফিল করেন ততটুকু ইনফরমেশন দিতে ততটুকু বললেই হবে। একটু বেশি বললে ভালো হয় বলে আপনি শুরু করতে পারেন। ওকে, থ্যাংক ইউ ডিয়ার ফ্রেন্ডস। এইবারে আমার লেকচার এখানে সমাপ্ত। থ্যাংক ইউ এভরিওয়ান। স্যার একটা কথা বলবো স্যার। আচ্ছা, আমাদের মিস্টারকে বলবো প্রশ্নগুলোর ব্যাপারে। হ্যাঁ স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটি ক্লাস। তারপরে স্পেশাল থ্যাঙ্কস আজকে জানাতেই হচ্ছে, কারণ খুব ইম্পর্টেন্ট কিছু টিপস দেওয়া হয়েছে আজকে। আশা করি সবার খুবই উপকারে আসবে। আচ্ছা, আপনাদের যার যার প্রশ্ন আছে একে একে একটু প্রশ্নগুলো করুন, স্যার উত্তর দেবেন ইনশাল্লাহ। কে একজন বলতে চাচ্ছিলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাইয়া বলুন। একটা কথা বলছিলাম যে স্যার যে কজগুলো বললেন যে মানে ওষুধের ব্যাপারে, যে ওষুধ মানে পোটেন্সি কম বেশির ব্যাপার, ওষুধ ঠিক আছে কিনা, হয়তো ভুল ওষুধ আছে আমার কাছে, এইসব ব্যাপার। তারপরে ওষুধ যেটা দেবার কথা সেটা না দিয়ে অন্য কিছু দিয়ে দিলাম, এই কতগুলো কথা বলা হলো। সেই সঙ্গে আমার একটা কথা মনে পড়ছিল যে এখানে স্যার মাইজমেকিল ব্লকটা কত মাত্রা আবার চিন্তা করতে পারি। স্যার আছেন? আপনি প্রশ্নটা শেষ করে নেন তারপর। হ্যাঁ, না মাঝমেঘ ব্লকটা তো আমরা মানে যেগুলো কথা বলছি সবই ঠিক আছে, কিন্তু আমরা আটা কথা তো মাথায় রাখতে পারতাম যে মাঝমেঘ ব্লকটা আছে কিনা দেখার ব্যাপারটা, যদি আরো কাজ না করতে ওকে পারে, ডিয়ার ফ্রেন্ড, সেটা আমরা পরে চিন্তা করতে পারতাম। প্রবলেম। এই যে ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, লক্ষ্মণ কুমারজি একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। উনি বলতেছেন যে যেখানটায় নো চেঞ্জ আছে সেখানটা আমরা মায়োজেটিক ব্লকের কথা কি চিন্তা করতে পারি না? এটাই আপনার প্রশ্ন, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, মায়োজেটিক ব্লকের কথা আমরা অবশ্যই চিন্তা করতে পারি, বাট এই ক্ষেত্রটিকে এই কারণেই করব না যে যদি কোনো মায়োজেটিক ব্লক থাকে, তো মায়োজেটিক ব্লক রোগীদের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা কেন্টের অবজারভেশন 6 এবং কেন্টের অবজারভেশন 7 এগুলো আমরা বেশি দেখতে পাই। অর্থাৎ সেখানটায় রিল্যাপসের ব্যাপারটা বেশি ঘটে। এর আগে আমরা দেখছি রিল্যাপস, যে একটু প্রোগ্রেস হয়ে আর থেমে যায়, কোনো চেঞ্জ হয় না, তারপর আর ওষুধ কাজ করতেছে না, দ্যাট ইজ মায়োজেটিক ব্লক। কিন্তু এক্ষেত্রে রোগীটা প্রথম থেকেই একদম নিশ্চল, কোনো ধরনের পরিবর্তন নাই। তো আমাদের ঔষধ যেমন ধরেন ফসফরাস, এটা যেমন মায়োজেমেটিক কাজ করে আবার ফাংশনাল ভাবেও কাজ করে। ফসফরাসের যে মেইন অ্যাকশন গুলো থাকে বোনস এর উপরে থাকে, স্পাইনের উপরে থাকে, জিআইটির উপরে থাকে, তাহলে এই সমস্ত জায়গাতেও হালকা হালকা পরিবর্তন সে নিয়ে আসে। বিশেষ করে যেখানটায় মায়োজেম কভার করে না সে জায়গায় ডিপ চেঞ্জেস আসে না। মায়োজেম কভার হলে তবেই মেন্টালি এবং ফিজিক্যালি জেনারেল তার সাথে অ্যাগ্রাভেশন থাকে বেশিরভাগটা, যখন মায়োজেমেটিক ম্যাচিং করে। আর যখন মেডিসিন সুপারফিশিয়ালি ম্যাচ করে তখন চিফ কমপ্লেন্স এর মধ্যে একটু উন্নতি দেখা দিয়ে রিল্যাপস করে, যখন মায়োজেমেটিক ব্লক থাকে বেশিরভাগ সময়। এটাই আমরা বেশিরভাগ অবজারভেশনের মধ্যে দেখছি, বেশিরভাগ রোগীর মধ্যে দেখছি। মায়োজেটিক ব্লকের ক্ষেত্রে পেশেন্টের মেডিসিন কখনই দিয়ে সাকসেস পাওয়া যায় না, ঘন ঘন ফিরত আসবে। আপনি দিলেন একটু কাজ হলো, যেমন ধরেন আপনার মাথার যন্ত্রণা হইতেছে, মায়োজেটিক ব্লক আছে, ধরেন এটা মেডোরাইনামে প্রেসক্রিপশন, অথবা ধরেন নেট্টামিওরের
হেড পেইন আছে, যেটা মিওর অনেকটা অ্যান্টিসাইকোটিক বিকজ ইজ এ ভেরি রিজার্ভড, আর অনেক কোয়ালিটি অ্যান্টিসাইকোটিক একটা মেডিসিন। আগে নেতামিওর পেশেন্টের ক্ষেত্রে যদি বেলেডোনা প্রেসক্রিপশন করেন, আপনি দেখবেন এক বেলাও হলেও রোগী ভালো থাকছে, দুই বেলা অথবা ক্লোনিয়ন প্রেসক্রিপশন করছেন, তো সেক্ষেত্রে কিছুটা উন্নতি দেখা দিবে ফিজিক্যাল লেভেলে, বিকজ নট সিমটোমেটিক্যালি সিমটোম্যাটোলজি ম্যাচ, শুধুমাত্র তার ফিজিক্যাল পোর্শনটা বা লোকাল অর্গানটাকে সে কভার করতেছে। এক্ষেত্রে আপনি যতক্ষণ না নেট্টাম সালফ বা নেট্টামিওর এরকম টাইপের অ্যান্টিসাইকোটিক প্রেসক্রিপশন করবেন, তার আগে পর্যন্ত এই মাথার যন্ত্রণা ঘন ঘন ফেরত আসবে, যেটা ডক্টর কেন্টের একটা কেসের মধ্যে বেলেডোনা এন্ড ক্যালকেরিয়া কার্ভের যে ব্যাপারটা বলছে, যে ক্যালকেরিয়াতে মায়োসিমেটিক ব্লক ছিল আর বেলেডোনা হচ্ছে ফ্রেশ রোগী। তো অ্যাকিউটের ক্ষেত্রে বেলেডোনা দিয়ে দিয়ে যখন দেখা যাবে প্রতিবারেই রিল্যাপস করতেছে, খালি বেলি যাইতেছে, তো একটা সময় আপনি যখন বেলেডোনা কাজ করবে না, তখন ক্যালকেরিয়া কার্ভ দেওয়ার পরেই দেখবেন সেই মাথা যন্ত্রণাটা চলে গেছে। ডক্টর কেন্টেরই কেস। তো মায়োসিমেটিক ব্লকের ক্ষেত্রে আমরা বেশিরভাগ রিল্যাপস দেখতে পাই। রেসপন্স করবে না এমনটা কেন হইল? রেসপন্স করতে হবে মেডিসিনে। তাহলে যখন মেডিসিনটা একদম টোটালি মিসম্যাচ, মানে এক প্রান্তে আপনি দাঁড়িয়ে আছেন আর কোনো প্রান্তে মেডিসিন দাঁড়িয়ে আছে, সেই ক্ষেত্রে আপনি দেখবেন নো রেসপন্স। ক্লিয়ার লক্ষ্মণ কুমারজি? থ্যাংক ইউ স্যার, হ্যাঁ বুঝলাম স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ভালো প্রশ্ন ছিল এবং খুবই সুন্দর প্রশ্ন ছিল। আর একটা লক্ষ্মণজি, আপনার যদি আর কোনো প্রশ্ন কারোর নাম থেকে থাকে আরেকটু ইনফরমেশন দিই। যে সমস্ত রোগীর মধ্যে মায়োসিমেটিক ব্লক আছে, মায়োসিমেটিক ব্লক বা হেরিডিটি প্রিডিসপোজিশন কখন আমাদের উপরে প্রভাব বিস্তার করে বেশি বেশি? যখন আমাদের অর্গানিজম গুলো এফোর্ট করতে থাকে একটা রোগ প্রক্রিয়া থেকে বেরোবার জন্য, এবং কন্টিনিউয়াসলি পরিবেশগত, বিশেষ করে অ্যালোপ্যাথিক মেডিসিনের সাপ্রেশন হইতে থাকে, যেটা আমরা লেভেল, তো আমরা যে আরেকটা জানুয়ারি থেকে ক্লাস করার একটা অ্যাপ্রোচ নিচ্ছি, যেটা হচ্ছে লেভেল অফ হেলথ, ভালো মতো একটা ছোট্ট মতো একটা পেজ গ্রুপ চালু করার জন্য অনেকের রিকোয়েস্ট আসছে। তো ওখানেও আমরা দেখব যে কেমনে হেরিডিটি প্রিডিসপোজিশন বা মায়োসিমেটিক ব্লক ধীরে ধীরে পেশেন্টের মধ্যে বাড়তে থাকে, বা এই সমস্ত ব্লক গুলো কখন আসতে থাকে। যখন আমরা কন্টিনিউয়াসলি সাপ্রেশন করতে থাকবো এবং রোগীর অর্গানিজমের কথা বা রোগীর শরীর কি চাইতেছে সেগুলাকে চেপে দেওয়া হবে, যখন এই কন্টিনিউয়াসলি সাপ্রেশনের প্রসেস অ্যাক্টিভেট থাকবে, তখন বডির যে নরমাল ফাংশন এবং ডিজিজ প্রক্রিয়া থেকে বেরিয়ে যাওয়ার যে একটা সুন্দর প্রক্রিয়া আছে, সেইগুলা ধীরে ধীরে নষ্ট হইতে থাকে। অর্থাৎ এক কথায় ইমিউনিটি সাপ্রেশন হইতে থাকে। যতই ইমিউনিটি সাপ্রেশন হইতে থাকে, ডিফেন্স মেকানিজম দুর্বল হইতে থাকে, ততই ধীরে ধীরে তার হেরিডিটি ডিসপোজিশন, বংশগত যে ব্যাপারগুলো অর্থাৎ মায়োসিমেটিক ব্যাপারগুলো ধীরে ধীরে বাড়তে থাকে, তারা পাওয়ার বাড়াইতে থাকে। এইভাবে রোগী যখন গ্রুপ সি এবং গ্রুপ ডি এর মধ্যে প্রবেশ করে, তখন ভাইটাল ফোর্স অলরেডি কম্প্রোমাইজড, মায়োসিমেটিক ব্লক খুবই শক্তিশালী, ডিফেন্স মেকানিজম একদম দুর্বল কন্ডিশন। এই সমস্ত রোগীর ভাইটাল ফোর্স এত উইক কন্ডিশনের মধ্যে থাকে যে সামান্য স্টিমুলেশন তাকে প্রভাবিত করতে পারে। অ্যাজ এক্সাম্পল, যদি একটা ক্রনিক পেশেন্ট থাকে না, তো অল্প খুবই সিরিয়াস অবস্থায়, তো অল্প ঠান্ডায় তার অবস্থা খারাপ হবে, অল্প গরমে তার অবস্থা খারাপ হবে, অল্প ইনফ্লুয়েন্সে সে প্রভাবিত হইবে, সামান্য ভালো খাবার দিচ্ছেন, পুষ্টিকর খাবার দিচ্ছেন, সেটুকুই খেয়ে ডাইজেস্টিভের প্রবলেম হইতেছে, পায়খানা ভালো হইতেছে না, অ্যাসিডিটি হইয়া যাইতেছে, নানান ঝামেলা থাকে, ঠিক কিনা বলেন? তার অর্থাৎ হচ্ছে পরিবেশগত যে স্টিমুলেশন সেগুলা সে স্বীকার করতে পারে না, এতটা দুর্বল করে। সেই ক্ষেত্রে আপনি যদি হোমিওপ্যাথিক ড্রাগস গুলো প্রেসক্রিপশন করেন না, তো প্রতিটা ড্রাগস এসে কিছু কিছু রেসপন্স করতে থাকে। উইক ভাইটালিটির পরিচয় মায়োসিমেটিকের পরিচয়। আর যেখানটায় রোগীর ভাইটাল ফোর্স খুবই স্ট্রং, যেমন গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এ 1, 2, 3, এই সমস্ত লেভেল, যাদের জীবনে কখনো অসুখ হয় না, তাদের ক্ষেত্রে না আপনি একটা ভুলভাল হোমিওপ্যাথিক ওষুধ দিলেও সে রেসপন্স করবে না।
বিকজ তার ভাইটাল ফোর্স এতটা শক্তিশালী, যেমন সে প্রচন্ড মানে রোগাক্রান্ত জায়গার মধ্যে ঘুরতেছে, তাকে কোনো মায়া বা কোনো জীবাণু তাকে এফেক্ট করতে পারছে না। সে একটু ঠান্ডা, খুব ঠান্ডা খেয়ে নিল, সে একটু উল্টো পাল্টা মরিচ মশলা যুক্ত খাবার খেয়ে নিল, তার কোনো পরিবর্তন হবে না। তার এত স্ট্রং ভাবে তার বডির মধ্যে সমস্ত অর্গান গুলো, ফাংশন গুলো ঠিকঠাক মতো চলতেছে যে সেখানটায় সুচ গোলানো অসম্ভব ব্যাপার। তো সেই ক্ষেত্রে আপনি যতক্ষণ না পর্যন্ত তার পরিষ্কার পিকচার থাকে যে সে ধরো ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট, তাহলে ক্যালকেরিয়া যতক্ষণ না দিচ্ছে না, পৃথিবী যত ড্রাগস প্রেসক্রিপশন করছে, সে অন্য কোনো ড্রাগের এফেক্টই নেবে না, বিকজ তার ইমিউনিটি এত শক্তিশালী যে উল্টো পাল্টা হোমিওপ্যাথিক ওষুধের অ্যাকশনও তাকে দমাতে পারে না, বা যদি বা একটু করে তো 3-4 দিনের মধ্যেই নিজেকে ঠিক করে ফেলবে এবং ওই ওষুধকে রেজিস্ট করবে, বডি একদম রেজিস্ট করবে। তো তাদের ক্ষেত্রে আপনি যতক্ষণ না সঠিক প্রেসক্রিপশনটা করতে পারবেন, নাছোড়বান্ধার মতো রোগটা, অ্যাকিউট ডিজিজটা তাকে কষ্ট দিতে থাকে। আর শুধু উইক ভাইটালিটির পেশেন্টদের অল্প অল্প মেডিসিনে চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা এর থেকে কি শিখলাম? এটাই শিখলাম যে মায়োসিমেটিক ব্লক যেখানে কাজ করতেছে সেখানটায় হালকা ওষুধের ইনফ্লুয়েন্সও খুব তাড়াতাড়ি নিয়ে নেয়, আর যেটা শক্তিশালী পেশেন্ট সে কিন্তু হালকা মেডিসিন বা তার যতক্ষণ না ম্যাচ করবে সেই ওষুধের এফেক্ট ছাড়া অন্য কোনো ওষুধের এফেক্ট সে নেবে না। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। জি স্যারকে অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস তথ্য আজকে আমাদেরকে দেওয়ার জন্য। তো আরেকটা বিষয়ের সাথে জানতে চাইতেছি আর কি, স্যারের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সাধারণত যেসব রোগে বা যেসব মেডিসিনে রোগ কেন্দ্রিকই জানতে চাই আর কি, যে অ্যাগ্রাভেশন বেশি ঘটে, বা আপনি আপনার চেম্বারে দেখছেন যে কি কি ধরনের রোগে অ্যাগ্রাভেশন বেশি ঘটে, সেটা যদি একটু জানাইতেন। কোন কোন রোগে অ্যাগ্রাভেশন বেশি ঘটে? অ্যাকচুয়ালি এটা তো একটা অন্য ধরনের প্রশ্ন হলে, অ্যাকচুয়ালি আমার ক্লিনিকে অ্যাগ্রাভেশন অতটা হয় না। অ্যাগ্রাভেশন তখনই ঘটে বেশি যখন ঔষধের পাওয়ার, ধরেন আমার বডি 1 mg পাওয়ার একসেপ্ট করতে পারে, আমি সেখানটায়, এবং আমার বডি যথেষ্ট শক্তিশালী, তো সেক্ষেত্রে আমি যদি 10 mg প্রেসক্রিপশন করি তাহলে কিন্তু একটা অ্যাগ্রাভেশন খুবই বেশি হয়, অথবা রিপিটেশন বেশি হয়। মজার একটা ঘটনা বলি, একজন বয়স্ক মহিলা, আমি একটা খুবই প্রত্যন্ত গ্রামাঞ্চলে আজ থেকে 2 বছর আগে প্র্যাকটিস করতাম, যেখানকার মানুষ তাদের নিজস্ব চাষের জমির ফসল ফলাদি খাইতো। তো একজন 70 বছরের বুড়ি মহিলা এসছেন, বুড়ি মা, তো তার পেন হচ্ছে কি, তার নি আর্থারাইটিস এর প্রবলেম। তো সেই রোগীর ক্ষেত্রে আমি সেই রোগীর মেন্টালি ব্যাপার, ইমোশনালি ব্যাপার, ফিজিক্যালি ফাংশনের ব্যাপার, জেনারেল ফাংশনের ব্যাপার সবকিছু জিজ্ঞেস করছি, এবং 70 বছরের মহিলা, তার আমার মনে হয় না তার অর্গানিজম যেন কাজ করতেছে 35 ইয়ার্স লেডির মতো, এতটা স্ট্রংলি ভাবে কাজ করতেছে, এতটা পাওয়ার থাকার কারণে বডিতে। আমি তাকে খুব ভরসা করে RT10 প্রেসক্রিপশন করছিলাম। সবকিছু সুপারফিশিয়ালি প্রবলেম ছিল, খুব ডিপ টাইপের কোনো প্যাথোলজি ধরা পড়ে না। তার কোনো সুগারের মেডিসিন চলে না, হাইপারটেনশনের মেডিসিন চলে না, সবকিছু ওকে, ভালো মতো খাইতে পারে, দুর্দান্ত ঘুমাইতে পারে, আর গাধার মতো খাটতে পারে। 70 ইয়ার্স, ইউ নো। তো তার বডির এই ব্যালেন্স কন্ডিশন দেখে আমি খুব আশা নিয়ে তাকে রস্টক্স 10 প্রেসক্রিপশন করছি। প্রেসক্রিপশন করার পরে তার বৌমা, তার ছেলে, তার ফ্যামিলি ফিজিশিয়ান আমি সবাই দিছেন, কেন কি সমস্যা? তো বলতেছে আপনার ওষুধ খেয়ে এতবার বেড়েছে, যন্ত্রণায় ছটফট করছে, কাঁপতেছে, ইউনো। আমি তখনই বুঝলাম যে আমি একটু ধোকা খেয়ে গেছি। এখানটায় 1 mg পোটেন্সি সব থেকে পারফেক্ট ছিল, আমি একটু বেশি ভালো স্বাস্থ্য বলে 10 mg প্রেসক্রিপশন করছি, সম্ভবত গ্রুপ এ 1-2 ভেবে আমি 10 mg প্রেসক্রিপশন করছি, কিন্তু এখানটায় 1 mg দেওয়া উচিত ছিল আমার, বা 200 পোটেন্সি মডারেট প্রেসক্রিপশন, মানে নিচু থেকে শুরু করাই আমার দরকার ছিল। তো আমি আবার তাকে কফি খাওয়ার জন্য নির্দেশ করলাম যে আপনি 3-4 দিন একটু কফি খাওয়ান, সকাল সন্ধ্যে। সেটা খাওয়ার পরে
3-4 সপ্তাহ বাদে 1 মাস আর রুগী আমার ধারে বারে আসেনি, বলছে ওই ডাক্তার ভয়ঙ্কর ডাক্তার রে বাবা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তার বৌমা ছেলেদের কাছে জিজ্ঞাসা করছি 2 মাস বাদে যে আর কোনোদিন তার হাঁটুতে যন্ত্রণা হয় নাই। সে এখন দৌড়ে বেড়ায়। এই হচ্ছে ব্যাপার। তো যেখানটায় মেডিসিনাল অ্যাগ্রাভেশন, দেখেন হোমিওপ্যাথিক মেডিসিনাল অ্যাগ্রাভেশন এটা ডাক্তারের কোয়ালিটির উপরে নির্ভর করে। সে যতটুকু হিসাব করে রিপিটেশন এবং পোটেন্সিকে কভার করে দিতে পারবে, সিমিলিবাম দিতে পারবে, তত কম অ্যাগ্রাভেশন। আমরা তো অ্যাগ্রাভেশন চাই না, অ্যাগ্রাভেশন সব থেকে মাইনিউট হোক, কিন্তু হোমিওপ্যাথি মেডিসিনের পাওয়ার একটু প্রকাশ করে, একটু জানায়। এটা আপনার ধীরে ধীরে আয়ত্তে চলে আসবে প্র্যাকটিস করতে 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 করতে, যে এই রোগী এই ভাইটাল ফোর্সের অবস্থা, এই স্বাস্থ্যের অধিকারী, এখানটায় কোন পোটেন্সিতে দিলে হইব। আমার একটা পেশেন্ট আছে, স্কিনের রোগীতে খুবই অ্যাগ্রাভেশন হয়। আপনার যদি প্রশ্ন হয় যে সব থেকে বেশি কোন রোগীতে অ্যাগ্রাভেশন হয়, দেন স্কিন। কেননা স্কিনের মধ্যে নার্ভ সেন্সিটিভিটি বেশি। হ্যাঁ, তো এই কারণে নার্ভ সমৃদ্ধ এলাকাতে যদি কিছু হয়, তাহলে সেখানটায় কিন্তু পেশেন্ট অ্যাগ্রাভেশন ভালো মতো অনুভব করতে পারে। তো আমার একটা আপনাদের বাংলাদেশ থেকে একটা পেশেন্ট আছে, একটা ছোট বাচ্চা পেশেন্ট, সে এত বেশি হাইপার সেন্সিটিভ ইডিওসিনক্রোনাইজ পেশেন্ট যে তাকে আমি পালসেটিলা 0/2-3 কাপিং করে দেওয়ার পরেও সেটা নিয়ে সে অ্যাগ্রাভেশন করতেছে, চিন্তা করে। তো লাস্ট পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়েছি যে 3 দিন বাদে বাদে একটা করে ডোজ দাও, 3 দিন বাদে বাদে একটা করে ডোজ দাও, দিয়া দেখো। এমন অবস্থাকে আমি জানি না, তবে 1 কাপিং করেই তার অবস্থা খারাপ ছিল। তো এই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি রিপিটেশন এবং মেডিসিনই সব থেকে বেশি অ্যাগ্রাভেশন ঘটায়, কোনো ডিজিজ ওইভাবে অ্যাগ্রাভেশন ঘটায় না, স্কিন ছাড়া। স্কিনটা একটু বেশি হয়। ওকে, তাহলে আজকের অলরেডি 14-15 হয়ে গেছে, 15 মিনিট এক্সট্রা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আজকের ক্লাস এখানটায় সমাপ্ত। আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং হৃদয় থেকে অভিনন্দন আমাদের সঙ্গে থাকার জন্য। তাহলে প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। আবার নেক্সট বুধবার দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে সবাইকে নেক্সট বুধবারের জন্য আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।